হাই ভিউয়ার্স, আমি শাকির, ম্যাথ মস্তি উইথ শাকির ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা নাম্বার সিস্টেমের পার্ট 2 আলোচনা করব। এখানে লেখা আছে, দেখো, কম্বাইন্ড ডিভিজিবিলিটি রুল অফ 7, 11, 13। তাহলে যুগ্ম সূত্র 7, 11 এবং 13 দিয়ে বিভাজ্যের সেটা আমরা এখানে দেখব। লেফট টু রাইট মেক এ পেয়ার অফ 3 ডিজিট। বাম দিক থেকে ডান দিকে একটা 3 ডিজিটের পেয়ার তৈরি করতে বলছে। অ্যান্ড ফাইন্ড দ্য সাম অফ দ্য ডিফারেন্স অফ 2 কনজিকিউটিভ পেয়ার, এবং ওই দুটো পেয়ারের ডিফারেন্সটা বের করতে বলছে। তারপরে বলছে ইফ দ্যাট সাম ইজ ডিভিজিবল বাই 7, যদি ওই ডিফারেন্সটা 7 দিয়ে ডিভিজিবল হয় তাহলে দ্য নাম্বার ইজ ডিভিজিবল বাই 7, ওই পুরো নাম্বারটাই 7 দিয়ে বিভাজ্য হবে। একইভাবে যদি ওই ডিফারেন্সটা 11 দিয়ে ডিভাইজিবল হয় তাহলে পুরো সংখ্যাটি 11 দিয়ে ডিভাইজিবল হবে। আবার যদি ওই সংখ্যার দুটো পেয়ারের ডিফারেন্সটা যদি 13 দিয়ে ডিভাইজিবল হয় তাহলে সংখ্যাটিও 13 দিয়ে ডিভাইজিবল হবে। খুব সহজ ব্যাপার, আমরা কয়েকটা উদাহরণ নিলে খুব সহজে বুঝতে পারবো। আচ্ছা, যেহেতু 3 ডিজিটের পেয়ার তৈরি করতে বলছে দুখানা করে, তাহলে আমরা কি করব দেখে নেব। 3 ডিজিট 3টে আর 3টে মিলিয়ে 6টা হবে। তাহলে আমরা দেখে নেব একটা সংখ্যার মধ্যে যতগুলো ডিজিট রয়েছে সেই ডিজিটগুলো 6-এর মাল্টিপিলে রয়েছে কিনা। তাহলে 1, 2, 3, 3খানা, 1, 2, 3, 3খানা, মানে 3টে 6টা রয়েছে। তাহলে আমি বাম দিক থেকে ডান দিকে পেয়ার তৈরি করতেই পারি, কোনো অসুবিধা নেই। তাহলে এবার লক্ষ্য করবো, এখানে যে দুটো পেয়ার তৈরি হলো সেই দুটো সংখ্যা তৈরি হলো, একটা সংখ্যা। এখানে যেহেতু আমাদের ডিফারেন্স বের করতে বলেছে, তাহলে ডিফারেন্স মানে বড় ছোটোর ব্যাপারটা নেই, জাস্ট পার্থক্যটা আমাকে বের করতে হবে। তাহলে 365 ছোট, 379 বড়। তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স বের করতে হবে। তাহলে বড় থেকে ছোট বিয়োগ করে দিচ্ছি। 5 আছে কত দিলে 9, ডিফারেন্সটা হবে 4। আর 6 আছে কত দিলে 7, 1 দিলে। ডিফারেন্সটা কত এলো? দুটো পেয়ারের মধ্যে ডিফারেন্স হলো 14। 14 সংখ্যাটি যেহেতু 7 দিয়ে বিভাজ্য, তাহলে বলা যাবে এই পুরো বড় সংখ্যাটি 7 দিয়ে ডিভাইজেবল হবে। কিন্তু যেহেতু 14 সংখ্যাটি 11 বা 13 কোনো কিছুই দিয়ে বিভাজ্য নয়, তাহলে এই সংখ্যাটি 11 দিয়ে বিভাজ্য হবে না, এই সংখ্যাটি 13 দিয়েও বিভাজ্য হবে না। ঠিক একইভাবে দেখো, আর একটা উদাহরণ দেওয়া আছে, এটা 6-এর মাল্টিপিলের সংখ্যা ডিজিটগুলো রয়েছে কিনা দেখবো। 1, 2, 3, 4, 5, 6। তাহলে 3টে করে রয়েছে, তাহলে করা যাবে। বাম দিক থেকে ডান দিকে একটা পেয়ার তৈরি করলাম। তাহলে দেখতে পাচ্ছি এখানে 455 ছোট, 546 বড়। তাহলে বড় থেকে ছোট ডিফারেন্স করবো। তাহলে বড় থেকে ছোটটা বিয়োগ করে দিচ্ছি। 5 আছে কত দিলে 6, 1 দিলে। 5 আছে কত দিলে 14, 9 দিলে। 14 4 হাতে রইল 1, 4 একে 5, 5 5 মিলে গেল 0। তাহলে এখানে ডিফারেন্সটা কত এলো? ডিফারেন্সটা হলো 91। যেহেতু ডিফারেন্সটা 91 এসছে, তাহলে 91 7 দিয়ে বিভাজ্য, 7 তার 91 হয়। তাহলে এই পুরো সংখ্যাটি 7 দিয়ে বিভাজ্য হবে। আবার যেহেতু 91 13 দিয়ে বিভাজ্য, তাহলে পুরো সংখ্যাটি 13 দিয়ে বিভাজ্য হবে। কিন্তু যেহেতু 91 11 দিয়ে ডিভাইজেবল নয়, তাহলে এই পুরো সংখ্যাটি 11 দিয়ে ডিভাইজেবল নয়। খুব মজার ব্যাপার না, যে একটা এত বড় সংখ্যাকে আমি ভাগ না করে বলে দিতে পারছি যে সংখ্যাটি 11 দিয়ে ভাগ করা যাবে কিনা, সংখ্যাটি 13 দিয়ে ভাগ করা যাবে কিনা, সংখ্যাটি 7 দিয়ে ভাগ করা যাবে কিনা। তাহলে কম্পিটিটিভ এক্সামে যেহেতু আমাকে সময় বাঁচাতে হয়, এইগুলো কিন্তু খুব এফেক্টিভ। ঠিক একইভাবে দেখো, এখানে একটা সংখ্যা দেওয়া আছে, সংখ্যাটা কতগুলো ডিজিট আছে প্রথমে চেক করে নেব। 1, 2, 3, 4, 5, 6, 7। 7টা হলে তো হবে না, তাহলে যদি হয় 6-এর মাল্টিপিল হবে। 6-এর পরে নিশ্চয়ই 6-এর মাল্টিপিল 6 দুগুণে 12 হবে, তাহলে আমাকে 12টা ডিজিট এখানে আনতে হবে। এখন ব্যাপার হলো, 12টা ডিজিট যদি আমাকে আনতে হয়, তাহলে আমি সংখ্যার একদম যে সংখ্যাটা দেওয়া আছে তারপরে যদি 0 দিয়ে ঘুরিয়ে দিই, তাহলে তো সংখ্যার পরে 0 দিলে সংখ্যার ভ্যালুটা পুরো চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমাকে 0 বসাতে হবে, কিন্তু বাম দিকে বসাতে হবে। তাহলে বাম দিকে মানে শুরুর দিকে বসাতে হবে। এখানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা ডিজিট, 7টা ডিজিট রয়েছে। তাহলে আমাকে কটা ডিজিট বসাতে হবে? 5খানা শূন্য বসাতে হবে। 1টা 2টো 3টে 4টে 5টা। এবার কি করব? একটা করে পেয়ার তৈরি করো। 3টে করে ডিজিট নিয়ে বাম দিক থেকে ডান দিকে পেয়ার, আবার পেয়ার, আবার পেয়ার, আবার পেয়ার। তাহলে এবার এই দুটো পেয়ারের ডিফারেন্স করবো আর এই দুটো পেয়ারের ডিফারেন্স করবো, করে তা কী করবো? তাদের ডিজিটাল সাম করবো। তাহলে দেখো, এখানে যদি ডিফারেন্স করি 2 আর 0, ডিফারেন্সটা হলো 2। একইভাবে দেখো, যদি এটার ডিফারেন্স করি তাহলে কত হবে? এটার ডিফারেন্স হলো, দেখো, প্রথমে রয়েছে 351, তারপরে রয়েছে 342। কে বড়? 351 নিশ্চয়ই বড়। 351 আর 342, তাহলে 42টাকে বিয়োগ করো 351 থেকে। 2 আছে কত দিলে 11,
9 দিলে 11 এক হাতে দিলে 4 কি 5, 5 5 মিলে গেল 0। তাহলে দেখতে পেলাম এখানে ডিফারেন্সটা হলো 2, এখানে ডিফারেন্সটা হলো 9। 9 আর 2 কত হয়? 9 আর 2 হয় 11। তাহলে যেহেতু ডিফারেন্স যেটা করেছিলাম তার ডিজিটাল সাম 11 হয়েছে, তাহলে বলবো এই পুরো বড় সংখ্যাটি 11 দিয়ে ডিভাইজেবল। কিন্তু যেহেতু এই ডিফারেন্সটা 7 দিয়ে ডিভাইজেবল নয়, তাহলে এই পুরো বড় সংখ্যাটি 7 দিয়ে ডিভাইজেবল হবে না, একইভাবে 13 দিয়েও ডিভাইজেবল হবে না। একইভাবে দেখতে পাচ্ছি এখানে একটা সংখ্যা রয়েছে, কতটা ডিজিট রয়েছে দেখিনি, 1 2 3 4 5, 5খানা ডিজিট রয়েছে। তাহলে আমাকে 6 মাল্টিপ্লে যেতে হবে, তার মানে একটা শূন্য প্রথমে বসিয়ে নিতে হবে। এবার 3টে করে পেয়ার তৈরি করবো, বাম দিক থেকে ডান দিকে পেয়ার তৈরি করলাম, ডিফারেন্স করবো। এখানে ডিফারেন্স দেখতে পাচ্ছি 1 থেকে 2 থেকে 1 বের করলে ডিফারেন্স হচ্ছে 1। 8 হচ্ছে কত দিলে 17, 9 দিলে 17 7 হাতে দিলে 1 আছে কত দিলে 4, 3 দিলে 391। এখন আমরা বলতে পারবো 5 অঙ্কের সংখ্যা ছিল, সেখান থেকে কমিয়ে আমরা 3 অঙ্কে আনলাম। এই যে ডিফারেন্সটা 3 অঙ্কে এলো, এই 3 অঙ্কের সংখ্যাটি যদি 7 দিয়ে ডিভাইজেবল হয়, তাহলে এই 5 অঙ্কের সংখ্যাটি 7 দিয়ে ডিভাইজেবল হবে। যদি 3 অঙ্কের সংখ্যাটি 11 দিয়ে ডিভাইজেবল হয়, তাহলে এই 5 অঙ্কের সংখ্যাটি 11 দিয়ে ডিভাইজেবল হবে। যদি 3 অঙ্কের সংখ্যাটি 13 দিয়ে ডিভাইজেবল হয়, তাহলে এই 5 অঙ্কের সংখ্যাটিও 13 দিয়ে ডিভাইজেবল হয়ে যাবে। দেখো 7 দিয়ে ভাগ করছি, 5 7 35, 4 41, 7 দিয়ে ডিভাইজেবল নয়, তাহলে এই সংখ্যাটা, এই পুরো বড় সংখ্যাটি 7 দিয়ে ডিভাইজেবল নয়। একইভাবে 11 দিয়ে ভাগ করছি, 3 11 33, 6 61, তাহলে 11 দিয়েও ডিভাইজেবল নয়। 13 দিয়ে ভাগ করছি, 3 3 39, 1 রিমাইন্ডার হয়ে যাচ্ছে, তাহলে 13 দিয়েও বিভাজ্য। খুব সহজে এগুলো ক্যালকুলেশন করতে পারবো। এখন থেকে যদি কোনো বড় সংখ্যা থাকে এবং সেক্ষেত্রে আমাদের যদি 3 7 11 13 দিয়ে ডিভাইজেবল কিনা জানতে চাই, তাহলে আমরা খুব সহজে বলে দিতে পারবো। এখানে একটা অঙ্ক দেওয়া আছে, a 6-digit number is formed by repeating a 3-digit number, for example 467, the resultant number will be divisible by। 4টে অপশন দেওয়া আছে, খেয়াল করে দেখো এখানে 7 13 11 তিনটে জিনিস দেওয়া আছে। আর কিছুক্ষণ আগেই আমরা কম্বাইন্ড জেনারেল রুল অফ 7 3 এবং 11 ডিভিজিবিলিটি রুলটা পড়েছিলাম। তাহলে আমরা এখান থেকে করে দিতে পারবো, সংখ্যাটা দেওয়া ছিল 467। আমরা চেষ্টা করি, যেহেতু 3টে অপশন 7 13 এবং 11 দেওয়া আছে, তাহলে আমরা 3টে করে পেয়ার নেওয়ার চেষ্টা করি এবং ওই দুটো পেয়ারের ডিফারেন্স নেওয়ার চেষ্টা করি। যেহেতু দুটো সেম নাম্বার 0 হবে, আমি বলেছিলাম এই পুরো বড় সংখ্যাকে ভাগ করার দরকার নেই। এই যে জিনিসটা ডিফারেন্স যেটা আসবে, ডিফারেন্সটা যদি 7 দিয়ে ডিভাইজেবল হয়, তাহলে সংখ্যাটি 7 দিয়ে ডিভাইজেবল, এই পুরো বড় সংখ্যাটি 7 দিয়ে ডিভাইজেবল। একইভাবে যদি সংখ্যাটি 13 দিয়ে ডিভাইজেবল হয়, মানে ডিফারেন্সটা 13 দিয়ে ডিভাইজেবল হয়, তাহলে পুরো বড় সংখ্যাটি 13 দিয়ে ডিভাইজেবল হবে। একইভাবে যদি এই ডিফারেন্স যদি 11 দিয়ে ডিভাইজেবল হয়, তাহলে পুরো সংখ্যাটি 11 দিয়েও ডিভাইজেবল হবে। এখন আমরা দেখতে পেলাম এই পুরো বড় সংখ্যাটি 7 দিয়েও ডিভাইজেবল, 13 দিয়েও ডিভাইজেবল, 11 দিয়েও ডিভাইজেবল। তাহলে আমরা 3টে সংখ্যা দিয়ে ডিভাইজেবল, যেহেতু 3টে সংখ্যা গুণ করে দিই কত হয়, তাহলে 11 × 13 মানে 143। 11 সঙ্গে গুণ করার সহজ নিয়ম আছে, প্রথম সংখ্যা শেষ সংখ্যা বসে যায় আর মাঝখানে যদি যোগ করে বসে যায়। 143, 143কে 7 দিয়ে গুণ করছো, 7 3 21 1, হাতে রইল 2, 28 2 28 2 30 0, হাতে রইল 3, 7 7 3 10, তাহলে কত হলো 1001 ছিল। এবার আমরা দেখে নেব কয়েকটা ছোট ছোট জিনিস একটু মনে রাখতে হবে, এবং এই কয়েকটা জিনিসের উপর ভিত্তি করে প্রচুর অঙ্ক কিন্তু এসএসসির বিভিন্ন এক্সামে খুব সহজেই বলিয়ে দেওয়া হবে, মানে চোখে পড়কে দেখেই বলিয়ে দেওয়া হবে। তাহলে আমাকে এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। যেমন ধরে এখানে দেওয়া আছে এবিসিকে 1001 দিয়ে গুণ করলে, আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখা ভালো, আমাকে এই জিনিসটা একটু মনে রাখতে হবে, 7 13 এবং 11 এই 3টে সংখ্যা গুণ করলে যে 1001 হয়, এই জিনিসটা একটু মনে রাখবে, আমাদের বিভিন্ন অঙ্কে কাজে লাগবে। আচ্ছা এবিসিকে যদি 1001 দিয়ে গুণ করা হয়, তাহলে কী হয়, এই এবিসি সংখ্যাটা রিপিট হয়। আগের অঙ্কেই দেখলাম যে এবিসি যদি রিপিট হয় মানে কি, 3টে করে পেয়ার নিলে 0 হবে, তাহলে 0 হলে কী হবে, এত দিয়ে ডিভাইজেবল হবে, এত দিয়ে ডিভাইজেবল হবে মানে কি 7 11 13 মাল্টিপ্লাই হচ্ছে এটা। তাহলে আমি বলতে পারি এবিসির সঙ্গে 1001 গুণ করলে এবিসি দুবার কী হবে, রিপিট হবে। আর এই যে সংখ্যাটা যেহেতু 1001-এর মাল্টিপিল, তাহলে অবশ্যই 7 11 13 দিয়ে ডিভাইজেবল হবে। একইভাবে মনে রাখবো আমরা এবিকে যদি 101 দিয়ে গুণ করা হয়, তাহলে এবি কী হবে, দুবার রিপিট হবে। এবি কী হবে, দুবার রিপিট হবে। এবিকে যদি 101 দিয়ে গুণ করা যায়, তাহলে এবি কী হবে, দুবার রিপিট হবে। এবার দেখো এবিকে যদি
1101 এত দিয়ে যদি গুণ করা যায় তাহলে কী হবে, এবি 3 বার রিপিট হবে। এই এবি যে 3 বার রিপিট হচ্ছে, এই এবি 3 বার রিপিট হলে এই সংখ্যাটা কী হবে, অবশ্যই 3, 7, 13, 37 দিয়ে ডিভাইজেবল হবে। তাহলে আমি মনে রাখবো, যদি এবি এবি এরকম 3 বার আসে তাহলে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা 3, 7, 13, 37 এই 4টে সংখ্যা দিয়ে ডিভাইজেবল। এবং এই জিনিসগুলো দিয়ে আমরা খুব সহজে কিন্তু অনেক বড় বড় অঙ্ক সলভ করতে পারি। এখানে আমরা একটা অঙ্ক দেখতে পাচ্ছি, if the 6-digit number 3939XY is exactly divisible by 273 and 37, then find the value of 3x by y. অপশান দেওয়া হয় 4টা। আচ্ছা, কিছুক্ষণ আগে আমরা তিনটে জিনিস মনে রাখার কথা বলেছিলাম। এবিসিকে যদি 1001 দিয়ে গুণ করা হয় তাহলে এবিসি দুবার রিপিট হয়। একইভাবে এবিকে যদি 101 দিয়ে গুণ করা হয় তাহলে এবি দুবার রিপিট হয়। আর কি বলেছিলাম, এই সংখ্যাটা 7, 11 ও 13 দিয়ে ডিভাইসেবল। আরেকটা কী ছিল, এবিকে যদি 101 দিয়ে গুণ করা হয় তাহলে এবিটা কী হয়, 3 বার রিপিট হয়। এই সংখ্যাটা 3, 7, 13, 37 দিয়ে ডিভাইসেবল। এখন লক্ষ্য করো, যে সংখ্যাটা এখানে দেওয়া আছে সেই সংখ্যাটা এক্স্যাক্টলি 37 দিয়ে ডিভাইসেবল। এখানেও 37 নেই, এখানেও 37 নেই, এই জায়গাটা হওয়ার সম্ভাবনা দিকে এগোচ্ছে। আর একটা লক্ষ্য করো, এখানে আরও 3টে সংখ্যা দ্বারা ডিভাইসেবল। এখন দেখবো এই 3টে সংখ্যা গুণ করে কি এটার দিকে যাচ্ছে? দেখো তো, 3 7 21, 21কে 13 দিয়ে গুণ করছি, 3 1কে 3, 3 মানে 6, আর 1 1কে 1, 6 1কে 7, 2 1কে 2, 273। তাহলে একদম পরিষ্কার করে বলে বুঝতে পারবো আমরা এখান থেকে যে এই যে সংখ্যাটা কী হয়েছে, এই সংখ্যাটা 101 দিয়ে ডিভাইসেবল। তাহলে 101 দিয়ে ডিভাইসেবল হয় তাহলে কী হবে, এবিটা দুবার করে রিপিট হয়েছে। তাহলে 3939, তাহলে এখানে নিশ্চয়ই এক্স হলো 3 হতে হবে, ওয়াই হলো 9 হতে হবে। এখানে বসিয়ে দাও, 3 ইন্টু এক্স মানে হলো 3 আর ওয়াই মানে হলো 9, 3 3 কি 9, তাহলে 9 কেটে গেল, অ্যান্সার হলো 1। সোজা ছিল, তাহলে খুব সহজে বলে দেওয়া যাবে। একইভাবে আরেকখানা অঙ্ক দেখতে পাচ্ছি এখানে, if the 6-digit number 595 P5Q is exactly divisible by 3, 7, 13 এবং 37, then 3P plus Q by 3 is equal to, তাহলে একদম পরিষ্কার আমরা জানি যে 3, 7, 13, 37 দিয়ে ডিভিজিবল হলে সেই সংখ্যাটা কী হয়, 3 বার করে রিপিট হয়। তাহলে নিশ্চয়ই এরকম করে 59 59 59 হওয়া উচিত। তাহলে পির ভ্যালু হলো 9 আর কিউর ভ্যালু হলো 9। বসিয়ে দেওয়া এখানে 3 ইন্টু 9 প্লাস 9 বাই 3, বসে গেল 3 3 কে 9, 3 বসে গেল, 27 3 30। এখানে একটা অঙ্ক দেখতে পাচ্ছি, if 5-digit number 535 AB is divisible by 3, 7 and 11, then what is the value of a square minus b square plus ab, যেটি এসএসসি সিজিএল মেন্স 2019 সালে এসছে। আচ্ছা, আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম একটা সংখ্যাকে যদি 7, 11, 13 দিয়ে একসঙ্গে বিভাজ্যের নিয়ম শুনেছিলাম। সেখানে কি বলা হয়েছিল যে 3টে করে বাম দিক থেকে ডান দিকে পেয়ার তৈরি করতে, এবং ডিফারেন্সটা যদি দেখা যায় 7 দিয়ে বিভাজ্য, 11 দিয়ে বিভাজ্য বা 13 দিয়ে বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটিও 13, 7, 11 দিয়ে বিভাজ্য হয়। এখানে সংখ্যাটি দেওয়া আছে 5, 3, 5, A, B। কটা ডিজিট আছে এখানে? 5খানা ডিজিট। তাহলে আমাদের 6 মাল্টিপ্লাই ডিজিট আনার জন্য একটা ডিজিট যোগ করতে হবে এখানে। এবার আমরা কী করবো, 3টে করে পেয়ার তৈরি করবো। কী করবো, 3টে করে পেয়ার তৈরি করবো। পেয়ার তৈরি করার পরে এখানে ডিফারেন্স বের করবো। এবার ডিফারেন্স বের করার সময় বড়ো থেকে ছোটোটা বিয়োগ করতে হয়। তাহলে এখানে দেখতে পাচ্ছি 17 ঘরে 5 রয়েছে, এখানে 17 ঘরে 0 রয়েছে, নিশ্চয়ই এই 5AB বড়ো হবে। তাহলে 5AB বসে গেল, সেখান থেকে বিয়োগ হলো 53 ডিফারেন্স। এই যে ডিফারেন্স যেটা পেলাম, আগে আমরা জেনেছিলাম কি, যদি এই ডিফারেন্সটা 7, 11, 13 দিয়ে ডিভাইড হয় তাহলে উপরের সংখ্যাটিও 7, 11, 13 দিয়ে ডিভাইড হবে। ঘুরিয়ে ভাবো, যদি উপরের সংখ্যাটি 7 দিয়ে ডিভিজিবল হয় তাহলে নিচের ডিফারেন্সটাও 7 দিয়ে ডিভিজিবল হবে। উপরের সংখ্যাটি যদি 11 দিয়ে ডিভিজিবল হয় তাহলে নিচের ডিফারেন্সটাও 11 দিয়ে ডিভিজিবল হবে। তাহলে আমি বলতে পারি যে নিচের ডিফারেন্স যেটা রয়েছে এটা 7 দিয়েও ডিভিজিবল, এটা 11 দিয়েও ডিভিজিবল। তার মানে 7 এবং 11 দুজনের দ্বারা ডিভিজিবল যেহেতু, তাহলে নিচের ডিফারেন্সটা 7 ইন্টু 11 77 দিয়ে ডিভিজিবল। তার মানে নিচের ডিফারেন্সটা আমরা 77-এর মাল্টিপল বলতে পারি। তাহলে বলবো এটা
মাল্টিপল অফ 77। এবার 77-এর সব মাল্টিপল নেওয়া যাবে না, এমন মাল্টিপল আমাদেরকে নিতে হবে যে মাল্টিপলগুলো নেওয়ার ফলে দেখা যাবে এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। যে ইকুয়েশনটা 580 থেকে 53 বিয়োগ করলে এমন 77-এর মাল্টিপল নিতে হবে যাতে এই ইকুয়েশনটা পুরোপুরি স্যাটিসফাই করে। তাহলে আমি কি করছি, 77-এর মাল্টিপল নিয়ে যেন 580 মানে শতকের ঘরে 5 আসে এরকম সংখ্যাগুলো 77-এর মাল্টিপলগুলো নিতে হবে। তাহলে আমি কি করলাম, 77-এর 7 দিয়ে গুণ করলে 7 7 49 হয়, তাহলে 7 7 49 হয় যেহেতু, তাহলে 7 দিয়ে গুণ করে দেখছি কি সংখ্যা আসে। 7 7 49 9 হাতে রইল 4, 7 7 49 4 53, তাহলে 539 এলো। তাহলে 539 যদি এদিকে বসাই, মনে মনে ভাবো 539 যদি এদিকে বসাই আর 53 যদি এদিকে যোগ হয়ে যায়, তাহলে সেটা কি শতকের ঘরে 5 থাকছে সেটা দেখে নেবো, এটা হওয়ার সম্ভাবনা আছে। আর কি হতে পারে, 77-কে 8 দিয়ে মাল্টিপল করো, 7 8 56 6 হাতে রইল 5, 7 8 56 57 8 59 60 61, তাহলে এখানে 61 বসে গেল, 6 6 16। দেখবে এটাও এখানে স্যাটিসফাই করে কিনা। আর কি হতে পারে, 77-কে 6 দিয়ে গুণ করো, 6 7 42 2 হাতে রইল 4, 6 7 42 4 46, তাহলে এটাও হতে পারে। এবার আমরা এক এক করে বসিয়ে দেখব কোনটা পুরোপুরি স্যাটিসফাই করছে। যেমন দেখো, আমি প্রথমে 6 কম দিয়ে নিচ্ছি, প্রথমে হবে 4 6 2, এই সংখ্যাটা যদি আসে তাহলে আমি এখান থেকে 5AB ভ্যালুটা কি করতে পারি, 5AB ভ্যালু কী বার হবে আমাদের, 53টা মাইনাস ছিল ওদিকে গেলে প্লাস হয়ে যাবে, প্লাস হওয়া মানে যোগ হবে, তাহলে 3-এর সঙ্গে 2 যোগ করলে 5, 5-এর সঙ্গে 6 যোগ করলে 5 6 11 1 হাতে রইল 1, 4 1 কে 5, তাহলে 5AB ভ্যালুটা এরকম আসছে। তাহলে এদিকে 5AB এদিকে 5, শতকের ঘরে 5 রয়েছে, তাহলে মোটামুটি একটা মিল পাওয়া যাচ্ছে। আচ্ছা, যদি সংখ্যাটা 7 গুণ হয়, মানে 77-এর 7 দিয়ে গুণ করে যে মাল্টিপল সংখ্যাটা আসবে সেই সংখ্যাটা যদি নিই তাহলে কীরকম হবে, তাহলে সেক্ষেত্রে হবে 539, তাহলে 539, তাহলে সেক্ষেত্রে 5AB ভ্যালুটা কী হবে, 5AB ভ্যালুটা 53 ওদিকে গেলে তাহলে যোগ করে যেটা হবে সেটা 53 যদি যোগ হয়ে যায় তাহলে এখানে কী হবে, বাড়বে, তাহলে 9-এর সঙ্গে 3 যোগ করলাম, 9 আর 3 12 2 হাতে রইল 1, 3 1 কে 4, 5 4 9 আর 5 বসে গেল, তাহলে এটাও হওয়ার সম্ভাবনা আছে 5 শতকের ঘরে 5 শতকের ঘরে, তাহলে মোটামুটি একটা মিল পাওয়া যাচ্ছে। আচ্ছা, যদি 77-এর 8 গুণ নেওয়া যায় তাহলে কী হতে পারে, তাহলে সেক্ষেত্রে হবে 6 6 16, তাহলে 6 1 6, তাহলে 5AB মান কী হতে হবে তখন, তাহলে 5AB ভ্যালু হতে হবে 53টা ওদিকে গেলে যোগ হবে, তাহলে 6 3 হবে 9, 5 1 হবে 6, 6 বসে গেল, 6টা এখানে বসে গেল। এটা হবে না, কেন হবে না, কারণ ইকুয়েশন স্যাটিসফাই করছে না। এখানে শতকের ঘরে বসে আছে 5, এখানে শতকের ঘরে বসে আছে 6, তাহলে এটা কোনো মতে হওয়ার সম্ভাবনা, এটা প্রথমেই কেটে গেল। তাহলে এই দুটো যে দুটো স্যাটিসফাই মোটামুটি করছে সেই দুটো যদি নেওয়া যায় তাহলে এখানে এর ভ্যালু বলছে 1 আর এখানে বির ভ্যালু বলছে 5, তাহলে বির ভ্যালু 5, এর ভ্যালু 1। যদি এই ইকুয়েশন অনুযায়ী নেওয়া যায় তাহলে এর ভ্যালু কত হবে, এর ভ্যালু হবে 9 আর বির ভ্যালু হবে 2। এবার দেখো এখানে অঙ্কে একটা কথা বলে দেওয়া ছিল, শুধু 7 এবং 11 ডিভাইজেবল নয়, সংখ্যাটি 3-এরও ডিভাইজেবল, তাহলে 3 দিয়ে ডিভাইজেবল হবে কি না সেই কন্ডিশনও স্যাটিসফাই করতে হবে। তাহলে আমি প্রথমে এই জায়গাটা বসাচ্ছি, তাহলে সংখ্যাটা ছিল 5 3 5, আর এখানে এর ভ্যালু যদি এই ইকুয়েশন অনুযায়ী নেওয়া যায়, এর ভ্যালু হচ্ছে 1 আর বির ভ্যালু হলো 5। আমরা আগেই শিখেছি যে একটা সংখ্যাকে 3 দিয়ে ডিভাইজেবল হওয়ার রুল কী ছিল, যদি সেই সংখ্যাটার ডিজিটগুলোর যোগফল 3 দিয়ে ডিভাইজেবল হয় তাহলে সংখ্যাটি 3 দিয়ে ডিভাইজেবল, আর যদি সংখ্যাটার ডিজিটগুলোর যোগফল 3 দিয়ে ডিভাইজেবল না হয় তাহলে সংখ্যাটি 3 দিয়ে ডিভাইজেবল হবে না। তাহলে আমি দেখি 3 দিয়ে ডিভাইজেবল হচ্ছে কিনা, 3 কেটে গেল, 3 নিজে নিজে ডিভাইজেবল, 5 + 1 6 কেটে গেল, 6 মানে 3-এর মাল্টিপল ডিভাইজেবল, 5 + 5 10, 3 3 9 1 ভাগশেষ থেকে গেল, তাহলে এই সংখ্যাটা 3 দিয়ে ডিভাইজেবল হচ্ছে না, তার মানে এর ভ্যালু 1 এবং বির ভ্যালু 5 এলে ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে না। তাহলে দেখি এটা স্যাটিসফাই করবে কিনা। এই ইকুয়েশনটা যদি নিলে এর ভ্যালু হবে 9, বির ভ্যালু হবে 2, তাহলে ইকুয়েশনটা বসা, ওখানে ছিল 5 3 5, এর ভ্যালু হলো 9, বির ভ্যালু হলো 2। তাহলে দেখো এবার 3 নিজের মাল্টিপল, 3 3 9 মাল্টিপল, 5 5 10 আর 2 12, 12 মানে 3 4 12 মাল্টিপল পুরোপুরি কেটে যাচ্ছে।
তাহলে আমি বুঝতে পারলাম তাহলে আমাদের শেষ পর্যন্ত কি দাঁড়ালো, এর ভ্যালু হলো 9 আর বি এর ভ্যালু কত দাঁড়ালো, বি এর ভ্যালু হলো 2। তাহলে এ এবং বি এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। এখন আমাদের কিসের ভ্যালু বার করতে বলেছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি। তাহলে এখানে বসিয়ে দেবো, এ মানে হলো 9 এর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হলো 2 এর স্কোয়ার প্লাস এ বি মানে হলো 9 দুগুণে 18। 9 এর স্কোয়ার মানে হলো 81 মাইনাস 4 প্লাস 18। তাহলে 18 থেকে 4 বিয়োগ হলো 14, 14 সঙ্গে এখানে যোগ করলাম, 4 একে 5 আর 8 একে 9, 95। অ্যান্সার। বোঝা গেল? এটা প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে দেখবে এই অঙ্কগুলো এত ক্যালকুলেশন করতে হবে, তুমি চোখে নিমেষে বুঝতে পারবে যে কত গুণিতক নিলে হবে। এখানে একটা অঙ্ক দেখতে পাচ্ছি একই ধরনের, 6 ডিজিট নাম্বার সংখ্যা দেওয়া আছে একটা, ইজ ডিভাইজেবল বাই 3, 7 and 11, দেন এত ইজ করে একটা ভ্যালু বার করতে বলেছে। তাহলে আমাকে যেহেতু এটা 6 ডিজিট নাম্বার দেওয়া আছে, 2, 1, 8, 7, x, y, তিনটে করে পেয়ার তৈরি করবো। কারণ কি, 7 এবং 11 দ্বারা ডিভাইজেবল বলে দেওয়া আছে, তাহলে ডিফারেন্সটা নিশ্চয়ই 7 এবং 11 মাল্টিপল হবে, 7 × 11 মাল্টিপল হবে। তাহলে আমি বলতে পারি এখানে ডিফারেন্সটা যেহেতু 17 করে 7 রয়েছে আর 17 করে 2 রয়েছে, তাহলে এটা বড় নিশ্চয়ই। তাহলে 7xy বিয়োগ 2 18 হয়ে গেল। যেহেতু এই সংখ্যাটি 7 এবং 11 দিয়ে বিভাজ্য, তাহলে নিচের ডিফারেন্সটাও 7 এবং 11 দিয়ে বিভাজ্য, অর্থাৎ নিচের ডিফারেন্সটি 7 × 11 এর মাল্টিপিল। তাহলে 7 × 11 মানে কি, 77 এর মাল্টিপিল, মাল্টিপিল অফ 77। এবার আমাদেরকে 77 এর সেই সমস্ত মাল্টিপিল নিতে হবে যাতে করে এই ইকুয়েশনটা কি হয়, স্যাটিসফাই করে। তাহলে 77 এর মাল্টিপিল মানে আমাকে যদি এই 200টাকে ওদিকে পাঠাতে হয়, তাহলে এখানে 500 লাগবে, তবে 500 দিয়ে 700 হবে। তাহলে মোটামুটি 500 কাছাকাছি থাকতে হবে, তাহলে এই ইকুয়েশনটা স্যাটিসফাই করতে পারে। তাহলে 77কে আমি কত দিয়ে গুণ করলে 500 কাছাকাছি আসতে পারে, 7 দিয়ে গুণ করছি, 7 7 49 এর 9, হাতে রইল 4, 7 7 49, 50 51 মান 53, 539, মোটামুটি কাছাকাছি আছে, ওদিকে গেলে স্যাটিসফাই করে যাবে আশা করি। তাহলে আর কি নেওয়া যেতে পারে, 77কে 8 দিয়ে গুণ করব, 7 8 56 6, হাতে রইল 5, 7 8 56, 57 8 9 59 60 61, তাহলে এখানে হলো 61। তাকে এখানে 616, 600 এদিকে থাকবে, 200 ওদিকে গেলে 800 হয়ে যাবে, তাহলে 8 দিয়ে মাল্টিপ্লাই হওয়াটা সম্ভব। 77কে 8 দিয়ে মাল্টিপ্লাই করা যেতে পারে, এগিয়ে চলো 77কে 6 দিয়ে গুণ করো, 6 7 42 2, হাতে রইল 4, 6 7 42 4 46, 400 আর 200 600, যদি 62 সঙ্গে 18 যোগ করে 717 করে 7 আসতে পারে তাহলে স্যাটিসফাই করবে, আর যদি না আসে তাহলে স্যাটিসফাই করবে না। তাহলে আমি প্রথমে এই 7 গুণ নিয়ে দেখি কীরকমভাবে স্যাটিসফাই করছি। যদি 77 এর 7 গুণিতক নিই তাহলে সেক্ষেত্রে সংখ্যাটা আসলে ছিল 5 3 9, কার ভ্যালু 7xy মাইনাস 218 এর ভ্যালু এত আসলে ছিল। তাহলে 7x এর ভ্যালু কত আসলে ছিল, 7x এর ভ্যালু হবে 218টা ওদিকে যাবে, যোগ হবে, 8 আর 9 17 7, হাতে রইল 1, 3 1 কে 4, 4 1 কে 5, 5 আর 2 এ 7। তাহলে মোটামুটি দেখতে পাচ্ছি 17 ঘরে 7 রয়েছে, 17 ঘরে 7 রয়েছে, স্যাটিসফাই করছে। আর কি কি নেওয়া যেতে পারে, যদি 6 গুণিতক নিই তাহলে 6 গুণিতক নিলে কী হবে, তাহলে সেক্ষেত্রে এই ডিফারেন্সটার ভ্যালু হবে 4 6 2, তাহলে 7x এর ভ্যালু কত হবে, তাহলে এটাকে ওদিক পাঠিয়ে দেবো, যোগ করবো, তাহলে 8 এর সঙ্গে 2 যোগ করলাম, 8 এ 2 10 0, হাতে রইল 1, 6 1 কে 7, 7 1 কে 8, আর 4 এর সঙ্গে 2 যোগ করলে 6, এটাও হবে না, কারণ 17 ঘরে এখানে 7 আর এখানে 6, তাহলে এটাও হবে। তাহলে একমাত্র পড়ে থাকলো এইটা। এখানে তাহলে x এর মান কত দাঁড়ালো, x এর মান দাঁড়ালো 5, x এর সঙ্গে x মিলালাম, আর y এর মান কত দাঁড়ালো, y এর মান দাঁড়ালো 7 দেওয়া আছে 7, তাহলে x এর ভ্যালু হলো 5 আর y এর ভ্যালু হলো 7, ব্যাস এখানে বসিয়ে দেবো। তাহলে x এর ভ্যালু যদি x এর ভ্যালু যদি কত এসছে 5, তাহলে 5 প্লাস y মানে কত 7, 5 প্লাস 7 এর হোল স্কয়ার মাইনাস 5 7 এর 35, তাহলে 7 5 এ 12, 12 স্কয়ার করলে 144 মাইনাস 35, বিয়োগ করো, 5 যোগ কত দিলে 14, 9 দিলে 14 4 হাতে রইল 3 একে 4, 4 এ 4 এ বেড়ে গেল 0, 1 বসে গেল, 109 অ্যান্সার। এখন আমরা জেনে নেব
কমন ফ্যাক্টরটা কি? কমন ফ্যাক্টর বলছে এখানে এক্স টু দি পাওয়ার এন প্লাস এ টু দি পাওয়ার এন এর একটি কমন ফ্যাক্টর এক্স প্লাস এ যখন এন হলো ওয়াট। তাহলে এক্স টু দি পাওয়ার এন প্লাস এ টু দি পাওয়ার এন এর কমন ফ্যাক্টর হবে এক্স প্লাস এ যখন এন হলো ওয়াট। এগুলো মনে রাখার একটা সহজ উপায় হলো, আমরা সেই ক্লাসে যখন স্কুলে যখন পড়তাম ক্লাস 9 বা 8-এ যখন পড়তাম তখন সূত্র ছিল না, এক্স টু দি পাওয়ার মানে এক্স কিউব প্লাস এ কিউবের সূত্র, বা করতাম কি, বা এরকম করতাম না, এ কিউব প্লাস বি কিউবের সূত্র, এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি হতো সেখানে, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে যদি পাওয়ারটা 3 মানে 3 মানে কি ওয়াট, যদি ওয়াট থাকে সেক্ষেত্রে একটা ফ্যাক্টর অবশ্যই কি হয় এ প্লাস বি। সেইভাবে মনে রাখতে পারি যে এক্স টু দি পাওয়ার এন প্লাস এ টু দি পাওয়ার এন একটি কমন ফ্যাক্টর হলো এক্স প্লাস এ যখন এন ওয়াট, 3 দিয়ে মনে রাখবো। ঠিক একইভাবে বলছে এক্স টু দি পাওয়ার এন প্লাস এ টু দি পাওয়ার এন এর কোনো ফ্যাক্টর থাকবে না যখন এন হবে ইভেন। তাহলে এন এর মান তো 3 দিয়ে পড়েছিলাম, আমরা কিরকম পড়েছিলাম, এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 কে ফ্যাক্টরাইজ করলে কোনো জায়গায় কি এ প্লাস বি এরকম ফ্যাক্টর আসতো, তাহলে সেক্ষেত্রে আসতো না যেহেতু, তাহলে মনে রাখবো যে এ টু দি পাওয়ার এন প্লাস বি টু দি পাওয়ার এন এর ফ্যাক্টর কিছু থাকবে না যদি এন এর ভ্যালুটা ইভেন হয়। আবার এখানে বলছে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন এর একটি কমন ফ্যাক্টর এক্স মাইনাস এ হবে যদি এন ওয়াট হয়। তাহলে এন এর ভ্যালু যদি ওয়াট হয় তাহলে একটা ফ্যাক্টর কি হবে, একটা ফ্যাক্টর হবে এক্স মাইনাস এ। এটা ওই একইভাবে মনে রাখতে পারি যে এক্স টু দি পাওয়ার বা তুমি এরকম ভাবে মনে রাখতে পারো এ কিউব মাইনাস বি কিউব, যদি ভাঙা যায় তাহলে কি হয়, এটা হলো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে একটা ভ্যালু অবশ্যই এ মাইনাস বি আসছে যখন এন 3 মানে কি ওয়াট। তাহলে মনে রাখবো যে এ কিউব মাইনাস বি কিউব এরকম করে মনে রাখলে তাহলে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন এর একটা কমন ফ্যাক্টর হলো এক্স মাইনাস এ যখন এন ওয়াট হয়। তারপরে দেখা বলছে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন এর দুটি কমন ফ্যাক্টর থাকে, একটা হলো এক্স প্লাস এ, একটা এক্স মাইনাস এ যখন এন ইভেন হয়। খুব সহজ নিয়ম আছে, আমাদের জানা আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দুইটা হলো ইভেন, তাহলে কি হয় এক্ষেত্রে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এই ওয়ার্ড ইভেনগুলোকে আমরা যে সূত্রগুলো শিখেছি একাডেমিক লেভেলে সেই জিনিসগুলো দিয়ে মনে রাখা সহজে মনে রাখবো। এনটা দিয়ে মনে রাখতে অনেক সময় সমস্যা হয়, তাহলে আমরা 3, 2 এগুলো দিয়ে মনে রাখার চেষ্টা করবো। দেখো এই ডেটে একটা অঙ্ক এখানে দেওয়া আছে, হোয়াট ইজ দ্য রিমাইন্ডার, কি হবে ভাগশেষ, হোয়েন 127 টু দি পাওয়ার 97 প্লাস 97 টু দি পাওয়ার 97 ইজ ডিভাইসেবল বাই 32। মানে এই সংখ্যামালাকে যখন আমরা 32 দিয়ে ভাগ করব তাহলে সেই ক্ষেত্রে ভাগশেষটা কি হবে। এটা কত সালে এসেছিল, এসএসসি সিজিএল মেন্স 2019 সালে এসেছিল। কীভাবে এটাকে সলভ করা যেতে পারে, দেখো যদি আমরা এটা সলভ করি, এখানে দেখো সংখ্যাটা দেওয়া ছিল 127 টু দি পাওয়ার 97 প্লাস 97 টু দি পাওয়ার 97। আচ্ছা বলো যদি এরকম করে ভাবো এ টু দি পাওয়ার এন প্লাস বি টু দি পাওয়ার এন, যেখানে এনটা 97 মানে কি, 97 মানে হলো এখানে ওয়াট সংখ্যা দেওয়া আছে, তাহলে মনে হলো ভাবো এ টু দি পাওয়ার এন প্লাস বি টু দি পাওয়ার এন, যেখানে এর জায়গায় যদি এন এর জায়গায় যদি আমি ওয়াট সংখ্যা 3 বসাই তার মানে কি হবে এ কিউব প্লাস বি কিউব। একটা সংখ্যায় যেটা এ কিউব প্লাস বি কিউবের একটা কমন ফ্যাক্টর কি, তাহলে আমরা জানি এটার কমন ফ্যাক্টর অবশ্যই এ প্লাস বি হয়। তাহলে এখানে দেখো সংখ্যা দুটো যোগ করে দাও, এ প্লাস বি মানে 127 প্লাস 97, একটা ফ্যাক্টর অবশ্যই এটা হবে। অন্য ফ্যাক্টরগুলো আরও থাকবে সেগুলো আমাদের জানা যায় না, মানে সেগুলো আমরা বলতে পারবো না ডাইরেক্ট যে কত হবে। তাহলে এটা যোগ করো, 7 7 14 4, হাতে রইল 1, 9 1 10 2 12 2, হাতে রইল 1, 1 1 2, তাহলে কত হলো 224। একটা ফ্যাক্টর অবশ্যই হবে। 224 কে একটু ভাঙিয়ে দিই কিরকম হতে পারে, 4 দিয়ে গুণ করো, 4 5 20, 4 24, 4 5 20, 4 সব 24। আমাদের 32 দিয়ে ডিভাইড করতে বলেছিল, তাহলে আমি এটাকে যদি আরেকটু ভাঙি, 4 56 মানে 7 8 56, 8 গুণিত 7, 4 8 32। তাহলে এই যে সংখ্যামালাটা যেটা দেওয়া ছিল এর একটা ফ্যাক্টর অবশ্যই 4 8 32। তাহলে যে সংখ্যামালার একটা ফ্যাক্টর অবশ্যই 32, সেই সংখ্যামালাটাকে 32 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে না, কারণ পুরোপুরি বিভাজ্য হয়ে যাচ্ছে। তাহলে রিমাইন্ডার কত হবে, রিমাইন্ডার হবে 0। এখানে আমরা অঙ্ক দেখতে পাচ্ছি 18 টু দি পাওয়ার 2024, 12 টু দি পাওয়ার 2024, 5 টু দি পাওয়ার 2024 আর 1
ইজ ডিভিজিবল বাই বলে 4টে অপশান দেওয়া আছে। আচ্ছা, আমরা কিছুক্ষণ আগে জেনেছিলাম এ টু দি পাওয়ার এন মাইনাস বি টু দি পাওয়ার এন বা এ টু দি পাওয়ার এন প্লাস বি টু দি পাওয়ার এন এন অড বা ইভেনের উপর ভিত্তি করে কমন ফ্যাক্টর পাওয়া যাচ্ছিল। তাহলে সেটা একটু লেখার চেষ্টা করি। 18 টু দি পাওয়ার 2024। আমি কী করছি, প্লাস 18 চিহ্ন হলো প্লাস, তার সঙ্গে একবার 5টাকে আনছি, মাইনাস 5 টু দি পাওয়ার 2024। একইভাবে তারপর আমি 12টাকে রাখবো 2024, আর 12-র পাশে মাইনাস 1 দিয়ে 1-এর পাওয়ার যত খুশি দেওয়া যেতে পারে। তাহলে আমি আমার সুবিধার জন্য 2024টা বসিয়ে দিলাম। এইভাবে একবার নিলাম। আরেকবার কী করব, আরেকবার 18-র পাশে 1 বসিয়ে একবার লিখব। তাহলে 18 টু দি পাওয়ার 2024 মাইনাস 1 টু দি পাওয়ার 2024 প্লাস 12 টু দি পাওয়ার 2024 মাইনাস 5 টু দি পাওয়ার 2024। এখন লক্ষ্য করো, কিছুক্ষণ আগে আমরা জেনেছিলাম এ টু দি পাওয়ার এন মাইনাস বি টু দি পাওয়ার এন, এনের মান যখন ইভেন হয়, মানে মান যখন 2 হয়, তাহলে দুখানা ফ্যাক্টর থাকে, একটা এ প্লাস বি আর একটা এ মাইনাস বি। ঠিক একইভাবে দেখো এখানে মান ইভেন আছে, তাহলে এই জায়গাটায় ফ্যাক্টর দুখানা থাকবে, একটা এর সঙ্গে যোগ, 8-এর সঙ্গে 5 যোগ করলে 18 5-এ একটা ফ্যাক্টর এখান থেকে আসবে 18 5 8 5-এ 13 23, আর একটা আসবে বিয়োগ করে, যেটা হবে সেটা হবে 18 থেকে 5 বিয়োগ করলে 13 5-এ 18। ঠিক একইভাবে এখানেও কিছু একটা করতে হবে, একবারের সঙ্গে যোগ হবে, একবারের সঙ্গে বিয়োগ হবে, দুখানা ফ্যাক্টর পাবো। 12 থেকে 1 বিয়োগ করলে হবে 11, আর 12-র সঙ্গে 1 যোগ করলে একটা ফ্যাক্টর হবে 13। ঠিক একইভাবে লক্ষ্য করো, দুটো সংখ্যা দেওয়া আছে, একটা পাওয়ার এটাও ইভেন এটাও ইভেন, তাহলে এ টু দি পাওয়ার এন প্লাস বি টু দি পাওয়ার এন যখন এন ইভেন হয় দুখানা ফ্যাক্টর থাকে, তাহলে এর সঙ্গে যোগ 18 প্লাস 1 মানে 19, আরেকটা ফ্যাক্টর কী হবে এখানে, আরেকটা ফ্যাক্টর হবে 18 মাইনাস 1 মানে 17। একইভাবে এখানে কী কী ফ্যাক্টর পাওয়া যাবে, একটা হবে যোগ 12 প্লাস 5 মানে 17, আর একটা হবে 12 মাইনাস 5 7 5-এ 12 7। একটা জিনিস খেয়াল করো, তাহলে এখানে যদি এইটাকে একটা ব্র্যাকেটের মধ্যে এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে রাখি এবং এর ফ্যাক্টর যদি দুটো এটা হয়, এর ফ্যাক্টর যদি দুটো এটা হয়, তাহলে এখান থেকে কমন ফ্যাক্টর কত আসবে, কমন ফ্যাক্টর কত আসছে এখান থেকে, কমন ফ্যাক্টর আসছে দেখো এর মধ্যেও 13 আছে, এর মধ্যেও 13 আছে, তাহলে কমন ফ্যাক্টরটা হলো 13, তাই না? এর মধ্যে কমন ফ্যাক্টর কত হলো 13। ঠিক একইভাবে দেখো এখানেও কমন ফ্যাক্টর যদি বার করতে চাই, দুজনের মধ্যে কত আছে 17 আছে, তাহলে এখানে কমন ফ্যাক্টর হলো কত 17। তাহলে আমি বুঝতে পারলাম এই পুরো রাশিমালার মধ্যে কমন ফ্যাক্টর একবার 13 হতে পারে, আবার এই রাশিমালার মধ্যে একই রাশিমালার মধ্যে কমন ফ্যাক্টর 17 হতে পারে। তাহলে 13 এবং 17 দুজনেই এই পুরো রাশিমালাটার মধ্যে লুকিয়ে রয়েছে। তাহলে বলতে পারি 13 ইন্টু 17 এই পুরোটাই রাশিমালার মধ্যে ঢুকিয়ে আছে। তাহলে গুণ করো 3 7 21, 1 হাতে রইল 2, 7 1 7, 3 1 3, 7 3 10 আর 2 12, 2 হাতে রইল 1, 1 1 1 1 2 221 সোজা ছিল। ঠিক একইভাবে লক্ষ্য করো এখানে আরেকখানা অঙ্ক রয়েছে, হোয়াট ইজ দ্য রিমাইন্ডার হোয়েন এত ইজ ডিভাইড বাই 29। একটা সংখ্যামালা দেওয়া আছে, এখানে 29 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত হবে সেটা আমাদেরকে জানতে চাইছে। তাহলে সংখ্যামালা যেটা দেওয়া আছে এখানে লক্ষ্য করে দেখো, আমাকে 29 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 29 দিয়ে ভাগ করতে হয়, 29 দিয়ে একে ভাগ করলে পুরোপুরি বিভাজ্য, আমরা একেও ভাগ করতে হবে 29 দিয়ে, একেও ভাগ করতে হবে 29 দিয়ে, একেও ভাগ করতে হবে 29 দিয়ে, তাহলে তার মধ্যে এই সংখ্যাটা পুরোপুরি বিভাজ্য, কারণ 29-এর পাওয়ার আকারে আছে। তাহলে আমি যদি এইটা এবং এইটাকে এক জায়গায় আনি, দেখতে পাচ্ছি 17 টু দি পাওয়ার 31 প্লাস 41 টু দি পাওয়ার 31, আর এটা তো রয়েছে, এটা ভাগ করা যাবে, 29 দিয়ে পুরোপুরি বিভাজ্য হবে 29 টু দি পাওয়ার 31। এখন এটাকে এ ভাবো মনে মনে, এটাকে বি ভাবো মনে মনে, তাহলে এ টু দি পাওয়ার এন প্লাস বি টু দি পাওয়ার এন যখন এন অড, তাহলে কি হয়, একটা ফ্যাক্টর অবশ্যই যেটা হয় সেটা হয় এ প্লাস বি। তাহলে এ প্লাস বি মানে কি 7 প্লাস 1 মানে 8, আর কত হবে 4 প্লাস 1 মানে 5, তাহলে একটা ফ্যাক্টর অবশ্যই 58। আর এখানে প্লাস বি যেটা রয়েছে 29 টু দি পাওয়ার 31, এর মধ্যেও অবশ্যই 29 সংখ্যাটা রয়েছে, তাহলে এই জায়গাটার মধ্যে একটা ফ্যাক্টর পেলাম 58 58, আর এখানেও 29 রয়েছে, আর আমরা জানি 29 দুগুণে 29কে 2 দিয়ে গুণ করা যায়
9 দুগুণে 18, 8 হাতে মিলে 2 দুগুণে 4 একে 5। তার মানে বলতে চাইলাম এর মধ্যেও 29 লুকিয়ে আছে, আর এখানে তো 29 আছেই, তাহলে আমি 29টা পুরোপুরি কমন আনতে পারবো। ভেতরে কি একটা কিছু সংখ্যা থাকবে, 29 আর কিছু সংখ্যা এখানে থাকবে, এখানে কিছু সংখ্যা থাকবে। তাহলে বলতে চাইলাম এই পুরো সংখ্যামালাটার মধ্যে 29টাকে পুরোপুরি কমন আনা যায়। মানে 29 যদি বাইরে থাকে তাহলে 29 দিয়ে পুরোপুরি ভাগ করলে তাহলে কি হবে, পুরোপুরি বিভাজ্য হবে। তার মানে কি রিমাইন্ডার কি থাকবে, রিমাইন্ডার হবে 0, রিমাইন্ডার হবে 0, না পুরোপুরি বিভাজ্য হবে। এখানে একটা অঙ্ক দেখতে পাচ্ছি, ফাইন্ড দ্য রিমাইন্ডার হোয়েন 1 টু দি পাওয়ার 1995, 2 টু দি পাওয়ার 1995, 3 টু দি পাওয়ার 1995 ডট করে 1994 টু দি পাওয়ার 1995 ইজ ডিভাইডেড বাই 1995, তাহলে রিমাইন্ডারটা কত হবে জানতে চাইছে। আচ্ছা লক্ষ্য করো, একের সবার পাওয়ার যেগুলো রয়েছে সেগুলো কী রয়েছে, ওয়াট রয়েছে। তাহলে আমাদের কি ওই জায়গায় যেতে হবে, এ টু দি পাওয়ার এন প্লাস বি টু দি পাওয়ার, প্লাস মাঝখানে চিহ্ন আছে, তাই এ টু দি পাওয়ার এন প্লাস বি টু দি পাওয়ার এন যখন ওয়াট হচ্ছে এন, ওয়াটটা হলো কি এন, তাহলে একটা ফ্যাক্টর অবশ্যই হয়, যেমন কি হয় এ কিউব প্লাস বি কিউবের একটা ফ্যাক্টর অবশ্যই কি হয় এ প্লাস বি। তাহলে আমাদেরকে এমনভাবে সাজাতে হবে যাতে আমরা বলতে পারি 1995 এর আকারে সাজাতে হবে, 1995 সংখ্যাটা এমনভাবে আনতে হবে এর মধ্যে, তবে তো আমরা শিওর হয়ে বলতে পারবো যে 1995 দিয়ে ভাগ করলে এই সংখ্যামালাটা কী হবে, কত ভাগশেষ থাকে। তাহলে আমি দেখতে পাচ্ছি 1-এর সঙ্গে যদি 1994 নিই, তাহলে 2-এর সঙ্গে নিশ্চয়ই 1993 নেব, 3-এর সঙ্গে নিশ্চয়ই 1992 নেব, এরকম পেয়ার করে করে যদি যাই, মানে বলতে চাইলাম 1 টু দি পাওয়ার 1995 প্লাস এর সঙ্গে নিচ্ছি 1994 টু দি পাওয়ার 1995, একটা পেয়ার হলো। ঠিক একইভাবে 2 টু দি পাওয়ার 1995 প্লাস নিশ্চয়ই 1993 টু দি পাওয়ার 1995 হবে। ঠিক একইভাবে 3 টু দি পাওয়ার 1995 প্লাস 3-এর সঙ্গে নিশ্চয়ই 1992 আসবে, 1992 টু দি পাওয়ার 1992 টু দি পাওয়ার 1995, এরকম করে চলতেই থাকবে, সমস্ত জিনিস কভার হবে ভেতরে ভেতরে। তাহলে দেখতে পাচ্ছি এ টু দি পাওয়ার এন প্লাস বি টু দি পাওয়ার এন, এখানে কি কমন ফ্যাক্টর থাকবে, একটা ফ্যাক্টর থাকবে এ প্লাস বি, 1994 সঙ্গে 1 যোগ করলে হয় 1995, এখানেও একইভাবে আসবে 1995, এখানেও একইভাবে আসবে 1995, চলতেই থাকবে। তাহলে প্রত্যেকের মধ্যে 1995 রয়েছে, তাহলে বলতে পারি এই সংখ্যামালার মধ্যে 1995 হলো কমন ফ্যাক্টর, আর ভেতরে অনেক কিছু এরকম রয়েছে। তাহলে যে সংখ্যামালাটার একটা ফ্যাক্টর 1995, তাকে 1995 দিয়ে ভাগ করলে কি হবে, পুরোপুরি বিভাজ্য হবে, মানে রিমাইন্ডার কত আসবে, রিমাইন্ডার আসবে 0, 0 অ্যান্সার। বোঝা গেল? তারপরে একটা অঙ্ক আছে, দেখো এরা বলতে চাইছে ওয়ান অফ দ্য ফ্যাক্টরস অফ 8 টু দি পাওয়ার 2k প্লাস 5 টু দি পাওয়ার 2k, one of the factors of 8 to the power 2k plus 5 to the power 2k where k is an odd number is, তাহলে একটা ফ্যাক্টর এই চারটে অপশনের মধ্যে কোনটা হবে সেটা আমাদেরকে বের করতে হবে। যেমন দেখো আমি এটাকে খুব ভালো একটা কথা বলেছি, মানে কে ইজ অ্যান ওয়ার্ড নাম্বার, এই ওয়ার্ড নাম্বারটাকে গুরুত্ব দিতে হবে। তাহলে আমি বলতে চাইছি 8 টু দি পাওয়ার 2k প্লাস 5 টু দি পাওয়ার 2k, তাহলে আমি এই 8-এর পাওয়ার 2 যেটা রয়েছে সেটা 8-এর পাওয়ার 2 আকারে ভেঙে দেবো, তাহলে 8-এর স্কোয়ার করলে 8-8 64 টু দি পাওয়ার k প্লাস 5-এর স্কোয়ার 5-5 25 টু দি পাওয়ার k, কেটা কি বলে দেওয়া আছে, কেটা বলে দেওয়া আছে ওয়ার্ড, মনে মনে ভাবো ওয়ার্ড মানে কি এ কিউব প্লাস বি কিউব, এই একটা ফ্যাক্টর অবশ্যই হয় এ প্লাস বি, তাহলে এই সংখ্যামালাটার একটা ফ্যাক্টর অবশ্যই এই 64-এর সঙ্গে 25 যোগ করলে যেটা হবে সেটা একটা ফ্যাক্টর হবে, তার মানে 5-4 9 6 2 8, একটা ফ্যাক্টর এটা হবেই, ভেতরে কিছু থাকতেই পারে। তাহলে এই সংখ্যামালাটাকে যদি 89 দিয়ে ভাগ করি তাহলে এই সংখ্যামালাটা পুরোপুরি 89 দিয়ে বিভাজ্য হবে। তার মানে বলছে এখানে হোয়ার কে ইজ অ্যান ওয়ার্ড নাম্বার ইজ ফ্যাক্টর, এই ফ্যাক্টরটা দেওয়া ছিল একটা ফ্যাক্টর বার করতে, তাহলে একটা ফ্যাক্টর কত হবে 89 হবে। ব্যাস, আমরা ইউনিট ডিজিট সম্পর্কে জেনে নেব, ইউনিট ডিজিটের ব্যাপারটা কি। আমরা এটাকে 3টে ভাবে ভাগ করি, একটা সংখ্যা লিখছি 10, 10-এর স্কোয়ার, 11-এর স্কোয়ার, 25-এর স্কোয়ার, 6-এর স্কোয়ার। 10-এর স্কোয়ার করলে হয় 100, 11-এর স্কোয়ার হয় 121, 25-এর স্কোয়ার হয় 625,
6 হয় 36। সবসময় মনে রাখবে, যদি এই লাস্ট ডিজিট 0 থাকে তাহলে তার পাওয়ার যাই হবে না কেন তার লাস্ট ডিজিট সেই 0ই আসবে। কোনো সংখ্যা শেষ যদি 1 থাকে তার লাস্ট ডিজিট তার পাওয়ার যাই হবে না কেন তার লাস্ট ডিজিটও ওই 1ই আসবে। কোনো সংখ্যার শেষ যদি 5 হয় তার পাওয়ার যাই হবে না কেন তার ক্ষেত্রেও ইউনিট ডিজিট 5ই আসবে। কোনো সংখ্যার ইউনিট ডিজিট যদি 6 হয় তার পাওয়ার যাই আসবে না কেন সেক্ষেত্রে ইউনিট ডিজিটটাও 6 আসবে। তাহলে আমরা বলতে পারলাম বিশেষ সংখ্যা যেগুলো হলো 0, 1, 5, 6 এদের পাওয়ার যাই হোক না কেন সেক্ষেত্রে ইউনিট ডিজিটটা কত হবে? 0, 1, 5, 6ই আসবে। এটা মনে রাখবে, সোজা জিনিস। আচ্ছা, এবার আর কিছু জিনিসকে ভাগ করি। ধরো সংখ্যাটা নিলাম 4 আর আরেকটা সংখ্যা নিলাম 9। 4কে এরকমভাবে ভাঙতে পারি, 4-এর পাওয়ার যদি 1 হয় তাহলে কত হবে? ইউনিট ডিজিট হবে 4। 4-এর পাওয়ার যদি 2 হয় তাহলে ইউনিট ডিজিট কত হবে? 4 4 16। 4-এর পাওয়ার যদি 3 হয় তাহলে 4 16 64। 4-এর পাওয়ার যদি 4 হয় তাহলে 64কে 4 দিয়ে গুণ করবো, 4 4 16 6 হাতে রইল 1, 4 6 24 1 25। খেয়াল করে দেখো, যখন পাওয়ারগুলো সব অড আসছে তখন ইউনিট ডিজিটগুলো 4 হচ্ছে, যখন পাওয়ারগুলো ইভেন হচ্ছে তখন ইউনিটগুলো 6 হচ্ছে। তাহলে আমি বলতে পারি 4-এর পাওয়ার যদি অড হয় তাহলে ইউনিট ডিজিট কত হবে? ইউনিট ডিজিট হবে 4। আর 4-এর পাওয়ার যদি ইভেন হয় তাহলে ইউনিট ডিজিট হবে 6। তাহলে মনে থাকবে এটা। ঠিক একই রকমভাবে 9-এর ক্ষেত্রে লক্ষ্য করো, 9-এর পাওয়ার যদি 1 হয়, 9 1 কে 9 ইউনিট ডিজিট 9 হয়ে যায়। 9-এর পাওয়ার যদি 2 হয় সেক্ষেত্রে ইউনিট ডিজিট হয় 9 লং 81, মানে ইউনিট ডিজিটটা চলে আসে 1। 9-এর পাওয়ার যদি 3 হয় সেক্ষেত্রে হয় 7 6 29। তাহলে 9-এর পাওয়ার যদি 3 হয় সেক্ষেত্রে ইউনিট ডিজিট হচ্ছে 9। আবার 9-এর পাওয়ার যদি 4 হয় তাহলে একে 9 দিয়ে গুণ করতে হবে, 9 লং 81 1 হাতে রইল 8, হাতে রইল 8, 9 দুগুণে 18, 18 আর 8-এ 19 20 21 22 23 24 25 26, 26-এর 6 হাতে রইল 2, 7 লং 63 আর 2-এ 65। তাহলে লক্ষ্য করো, আমি বলতে চাইলাম যদি 9-এর পাওয়ারটা অড হয় সেক্ষেত্রে ইউনিট ডিজিট কি হবে? ইউনিট ডিজিট হবে কত? 9 হবে। আর 9-এর পাওয়ার যদি ইভেন হয় সেক্ষেত্রে ইউনিট ডিজিটটা কত হবে? কত হবে ইউনিট ডিজিটটা? সেক্ষেত্রে ইউনিট ডিজিটটা হবে 1। এবার সব থেকে ইন্টারেস্টিং জায়গা, তাহলে বাদ গেল কি কি? সংখ্যাগুলোর মধ্যে 1 থেকে 9-এর মধ্যে সংখ্যার মধ্যে 0 1 5 6 হয়ে গেল, আর এদিকে 4 আর 9 হয়ে গেল। তাহলে বাদ পড়ে রইল কে? বাদ পড়ে রইল 2 3 7 8। এদের পাওয়ার কি হলে কি হবে সেটা আমাদের জানতে হবে। একটা জিনিস খেয়াল করে দেখো, এদের প্রত্যেকের একটা নির্দিষ্ট নিয়মই আছে, তাই জন্য এদেরকে আমি একটা ঘরের মধ্যে রেখেছি। 2-এর পাওয়ার তুমি 1 নাও, 2-এর পাওয়ার তুমি 2 নাও, 2-এর পাওয়ার তুমি 3 নাও, 2-এর পাওয়ার তুমি 4 নাও। তাহলে এগুলো পাওয়ার নিলে দেখতে পাবে কীরকম কী আসছে। ঠিক একই রকমভাবে 2-এর পাওয়ার তুমি 5 নাও, 2-এর পাওয়ার তুমি 6 নাও। 2-এর পাওয়ার 1 মানে ইউনিট ডিজিট 2, 2-এর পাওয়ার 2 মানে ইউনিট ডিজিট 4, 2-এর পাওয়ার 3 মানে ইউনিট ডিজিট 8, 2-এর পাওয়ার 4 মানে ইউনিট ডিজিট 6 চলে আসবে। তাহলে 2-এর পাওয়ার যদি 8, হ্যাঁ 2-এর পাওয়ার যদি 5 হয় তাহলে 32 ইউনিট ডিজিট 2, 2-এর পাওয়ার যদি 6 হয় ইউনিট ডিজিট হয় 64। তাহলে লক্ষ্য করে একটা জিনিস ভালো করে, যে 2-এর পাওয়ার 1 থেকে 4 পর্যন্ত যেরকম গিয়েছিল, মানে ইউনিট ডিজিট 2 ছিল, 4 ছিল, তারপরে 8 ছিল, তারপরে 6 ছিল, এরকম করে করে যাচ্ছিল। লক্ষ্য করো 2-এর পাওয়ার যদি 7 হয় তাহলে নিশ্চয়ই 2 গুণ হবে, তাহলে 4 দুগুণে 8, 6 দুগুণে 12। 2-এর পাওয়ার যদি 8 হয় ইউনিট ডিজিট হবে 8 দুগুণে 16 6 হাতে রইল 1, 2 দুগুণে 4 1 5, 2 1 2। লক্ষ্য করো তো রিপিট হচ্ছে। দেখো এখানে ইউনিট ডিজিট 2 ছিল, প্রথমে 2-এর পাওয়ার যখন 1
তাহলে 2 এর পাওয়ার 5-এ কি দেখা যাচ্ছে সেই ইউনিট ডিজিট আবার 2 আসছে। 2 এর পাওয়ার যখন 2 ছিল তখন ইউনিট ডিজিট ছিল 4, 2 এর পাওয়ার দেখো 6-এ গিয়ে আবার সেই 4 আসছে। 2 এর পাওয়ার 3 ছিল যখন তখন ইউনিট ডিজিট ছিল 8, এখন দেখো 2 এর পাওয়ার 7 হয়ে সেই ইউনিট ডিজিট আবার 8 আসছে। 2 এর পাওয়ার যখন 4 ছিল তখন ইউনিট ডিজিট ছিল 6, 2 এর পাওয়ার 8 গিয়ে সেই ইউনিট ডিজিট দেখো সেই 6 আসছে। মানে বলতে চাইলাম 4 বার পরে পরে 4 ঘর পরে পরে ইউনিট ডিজিটগুলো রিপিট হচ্ছে। শুধু 2 এর ক্ষেত্রে নয়, 3 এর ক্ষেত্রে, 7 এর ক্ষেত্রে, 8 এর ক্ষেত্রে এই একই নিয়ম মেনে চলে। তাই আমরা কি বলতে পারি যে 2 3 7 8, 2 3 7 8 এই সংখ্যাগুলো যেগুলো রয়েছে এগুলোর পাওয়ার যাই থাকুক না কেন, সেই সংখ্যাটাকে, এই যে পাওয়ার যেটা থাকবে সেই সংখ্যাটাকে আমরা কি করব 4 দিয়ে ভাগ করে দেবো। তাহলে আমরা এনকে কি করব 4 দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ করব। যেহেতু 4 ঘর পরে পরে রিপিট হচ্ছে তাহলে বলা হয় এই যে 2 3 7 8 সংখ্যাগুলোর সাইক্লিসিটি 4, যে যত ঘর পরে পরে সংখ্যাগুলোর ইউনিট ডিজিট রিপিট হয় সেক্ষেত্রে সেই তত ঘর পরে পরে জায়গাগুলোকে বলা হয় সাইক্লিসিটি। তাহলে এই 2 3 7 8 এর সাইক্লিসিটি কত হবে? 4 ঘর পরে পরে রিপিট হচ্ছে। ধরো এই 2 3 7 8-কে পাওয়ার যেটা n ছিল 4 দিয়ে ভাগ করার পরে, 4 দিয়ে ভাগ করছে মানে কি রিমাইন্ডার কি হতে পারে 1 2 3 আর 0 হতে পারে। কিন্তু খুব সাবধান, আমরা যখন এই পাওয়ার n-কে 4 দিয়ে ভাগ করব তখন রিমাইন্ডারটা 0 নেব না, 0 না নিয়ে 4 নেব। বোঝা গেল? তাহলে 2 3 7 8 যদি ইউনিট ডিজিট কারো থাকে এবং সেক্ষেত্রে যদি দেখা যায় তার পাওয়ার কোনো বড় সংখ্যা থাকে, তাহলে আমরা কি করব ওই পাওয়ারটাকে 4 দিয়ে, তাহলে সাইক্লিসিটি 4 দিয়ে ডিভাইড করব। ডিভাইড করার পরে যদি দেখা যায় রিমাইন্ডার যেটা আসবে সেই রিমাইন্ডারটা ওই 2 3 7 8-এর পাওয়ারে বসিয়ে দেবো। বসিয়ে দিলে যেটা হবে ইউনিট ডিজিট সেটা ইউনিট ডিজিট হবে। কিন্তু আবার বলছি খুব সাবধান, যখনই রিমাইন্ডারটাকে, মানে আমি বলতে চাইছি যখনই পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ করার পরে পুরোপুরি মিলে যাবে, সেক্ষেত্রে কিন্তু রিমাইন্ডার 0 নেব না, রিমাইন্ডারটা 4 নেব। 4 দিয়ে ভাগ করে মিলে গেলেও রিমাইন্ডারটাকে আমরা 4 নেব। কিছু উদাহরণ দিলে বিষয়বস্তুটা পরিষ্কার হয়ে যাবে। দেখো এখানে 3 টু দি পাওয়ার 123 দেওয়া আছে। তাহলে 3 মানে আমাদের ওই জিনিসের মধ্যে পড়ে যাচ্ছে 2 3 7 8, 2 3 7 8-এর মধ্যে লাস্ট ডিজিট ইউনিট ডিজিট কত দেওয়া আছে মানে 3। 3-এর পাওয়ার যাই হোক না কেন, আমি বলেছিলাম যদি সংখ্যার শেষ ডিজিট যদি 2 3 7 8 থাকে তাহলে আমরা পাওয়ার যাই থাকুক না কেন এই এনটাকে কি করব, এনটাকে 4 দিয়ে ভাগ করব। যে রিমাইন্ডারটা পাবো সেটার নাম যদি আর হয় তাহলে আর এর ভ্যালু কি হবে, আর এর ভ্যালু হতে পারে 1 2 3, আর ভাগফল পুরোপুরি মিলে গেলেও 0 না হয় সেক্ষেত্রে আর এর ভ্যালু 4। মানে আর এর অপশানই 4খানা হতে পারে। তাহলে সেক্ষেত্রে রিমাইন্ডার যদি এইগুলো হয় তাহলে ইউনিট ডিজিট কি হবে, ইউনিট ডিজিট হবে ওই 2 3 7 8, 2 3 7 8-এর পাওয়ারে ওই যে আর যেটা রয়েছে মানে আর এর ভ্যালু যেটা 1 2 3 4। মানে বোঝাতে পারলাম? আমি বললাম কি কোনো সংখ্যাওয়ালার কোনো সংখ্যার শেষ ডিজিট যদি 2 3 7 8 হয় এবং পাওয়ার যদি n হয় তাহলে ওই পাওয়ারটা, খুব বড় পাওয়ারটাকে আমরা কি করব 4 দিয়ে ভাগ করে নেব। ভাগ করে রিমাইন্ডারটা কি হতে পারে 1 2 3 4। খুব সাবধান, 4 দিয়ে ভাগ করলে পুরোপুরি মিলে গেলেও আমরা কিন্তু 0 না নিয়ে 4 নেব। যে রিমাইন্ডারটা আসবে ওই রিমাইন্ডারটা ওই 2 3 7 8-এর পাওয়ারে বসিয়ে দেবো, যেটা হবে সেটাই হবে ইউনিট ডিজিট। যেমন দেখেন একটা সংখ্যা দেওয়া আছে 3, তাহলে 3-এর পাওয়ার কত রয়েছে 123। আমি চোখ কান বন্ধ করে দেখব যে পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করব। মুখে ভাগ করা যায়, 4 3 12, তাহলে 120 যাচ্ছে। রিমাইন্ডার রয়েছে 3, তাহলে 3-এর পাওয়ার 3 হবে ওই ইউনিট ডিজিট। 3-এর পাওয়ার 3 মানে 3টা বসে গেল, আর রিমাইন্ডার যেটা ছিল সেটা পাওয়ার বসিয়ে দিলাম। এখন 3-এর পাওয়ার 3 মানে কত, 3 3 9, 3 9 27, তাহলে ইউনিট ডিজিটটা কত হবে, ইউনিট ডিজিট হবে 7। ঠিক আছে, লক্ষ্য করো 7 সংখ্যাটা রয়েছে, বড় একটা সংখ্যা রয়েছে। এটা কি বড় পাওয়ারটাকে কি করবো আমরা মুখে 4 দিয়ে ভাগ করবো। 4 2 8, 9 10, 2 20, 4 5 20, তাহলে 2 ভাগশেষ থাকছে, তাহলে 7-এর পাওয়ার 2, এটা হবে ইউনিট ডিজিট। 7 7 49, মানে ইউনিট ডিজিট কত হবে 9 হবে। বুঝে গেল? ঠিক একইভাবে লক্ষ্য করো 8-এর পাওয়ার 2 3 7 8-এর মধ্যে 8 রয়েছে, তাহলে 8-এর পাওয়ার রয়েছে কত, 8-এর পাওয়ার রয়েছে 244। এই কি করবো, এখানে 4 দিয়ে ভাগ করবো। 4 6 24, 4 1 4। খুব সাবধান, পুরোপুরি মিলে গেলেও আমরা 8-এর পাওয়ার কিন্তু 8-এর পাওয়ার কিন্তু 4 দেবো। কারণ কি, আমি বলেছিলাম রিমাইন্ডার কোনোদিন 1 2 3 4 0 হতে পারবে না, 4 হতে পারবে। ভাগ পুরোপুরি মিলে গেলেও আমরা কি বলবো 4 হতে পারবে।
তাহলে আমরা পুরোপুরি ভাগ মিলে গেছে যেহেতু পাওয়ারটা, তবু আমরা কি বসাবো 4 বসাবো। তাহলে এবার 8-এর পাওয়ার 4 করলে যা হবে ইউনিট ডিজিটটা সেইটাই হবে। তাহলে 8-এর পাওয়ার 4 মানে লক্ষ্য করো 8 8 64, 64 শেষে কত হলো, দুবার গুণ করলাম, 8 8 64, 64 যদি হয় তাহলে শেষ ডিজিট কত হলো 4। ফের 4-কে 8 দিয়ে গুণ করো, 4 8 32, 32 মানে 3বার গুণ করলাম, 32 মানে শেষে 2 রইল, 2-কে আবার 4 দিয়ে গুণ করো, 2-কে আবার 8 দিয়ে গুণ করো, 8 2 মানে 16, মানে শেষ ডিজিট কত হলো 6। তাহলে বোঝা গেল, এখান থেকে খুব সহজে করতে পারবে। ইউনিট ডিজিটে একটা অঙ্ক দেওয়া আছে, দ্য ইউনিট ডিজিট ইন দ্য সাম অফ এত ইজ, যেটা কিনা এসএসসি সিএসসি 2019 সালে পড়েছিল। তাহলে ইউনিট ডিজিট আমাকে বার করতে হচ্ছে এই সংখ্যাটা। আমরা জানি 4-এর ক্ষেত্রে কী নিয়ম আছে, 4-এর পাওয়ার যদি ওয়াট হয়, একদম ছোটোভাবে মনে রাখবে, 4-এর পাওয়ার যদি 1 হয় তাহলে ইউনিট ডিজিটটা কত হয়, 4 হয়। 4-এর পাওয়ার যদি 2 হয়, 4 4 16 মানে 6 হয় ইউনিট ডিজিট। তাহলে 4 রয়েছে, 4-এর পাওয়ার যদি ইভেন 2, তাহলে ইউনিট ডিজিটটা কত হওয়া উচিত ছিল, 6। ইউনিট ডিজিটটা 6 হওয়া উচিত ছিল। আর 4-এর পাওয়ার যদি ওয়াট হয় তাহলে ইউনিট ডিজিটটা কত হওয়া উচিত ছিল, 4-এর পাওয়ার 373 মানে ওয়াট, তাহলে ইউনিট ডিজিট কত হওয়া উচিত ছিল, 4। আর 6 আর 4 যোগ করলে কত হবে, 6 আর 4 যোগ করলে 10, ইউনিট ডিজিট 0। তাহলে এক্ষেত্রে ইউনিট ডিজিটটা কত হবে, বলছে দ্য ইউনিট ডিজিট ইন দ্য সাম অফ এত ইজ, তাহলে ইউনিট ডিজিট কত হবে, 0 হবে। ঠিক একই রকমভাবে এটা দেখো তো আরও সোজা আছে, ইফ এক্স ইজ ইকাল টু, এইটা একটা দেওয়া আছে এত টু দি পাওয়ার 169, 333 টু দি পাওয়ার 337, 727 টু দি পাওয়ার 726, দেন হোয়াট ইজ দ্য ইউনিট ডিজিট অফ এক্স, যেটা কিনা এসএসসি সিজিএল মেন্স 2021 সালে পড়েছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি 4 এক্ষুনি বললাম, তাহলে 4-এর পাওয়ার যদি ওয়াট হয় তাহলে 4 1 কে 4 মানে 4 হবে, ইউনিট ডিজিটটা 4 হবে। তারপরে প্লাস চিহ্ন দিয়ে 3-এর পাওয়ার যাই হোক না কেন বলেছিলাম 2 3 7 8, পাওয়ার যাই হোক না কেন তাকে কী করবো আমরা, 4 দিয়ে ভাগ করবো, 4 8 32, 33 থেকে 32 চলে গেলে পরে থাকে 1, 1 10 17, 4 4 16, তাহলে পাওয়ার পরে থাকে কত, 1। তাহলে এখানে ইউনিট ডিজিটটা হবে 3-এর পাওয়ার কত হলো, 3-এর পাওয়ার 1, রিমাইন্ডার যেটা পাওয়ার মাথা বসে যায়। আচ্ছা মাইনাস 7 রয়েছে, তাহলে 2 3 7 8-এর মধ্যে পড়ে যাচ্ছে। তাহলে আমার এখানে ইউনিট ডিজিটটা কী করবো, যেটা পাওয়ার রয়েছে সেই পাওয়ারটাকে কী করবো, 4 দিয়ে ভাগ করবো, 4 1 কে 4, 5 6 7, 3 32, 4 8 32, 4 1 কে 4, 5 6, 2 2 ভাগ শেষ রইল। তাহলে 7-এর পাওয়ার কত হবে, 2 হবে, রিমাইন্ডারটা বসে যায়। তাহলে এটাকে একটু সিম্পলিফাই করি, এখানে ইউনিট ডিজিটটা চলে এসছে 4 প্লাস, এখানে 3-এর পাওয়ার যদি 1 হয় তাহলে ইউনিট ডিজিট চলে আসবে 4 মাইনাস, এখানে 7-এর পাওয়ার 7 7 49, মানে ইউনিট ডিজিটটা কত আসবে, 49-এ কত শেষ ডিজিট হয় 9। তাহলে এই দুটো যোগ ছিল, এটা বিয়োগ ছিল, তাহলে 4 আর 3 যোগ করলে কত, 7, ইউনিট ডিজিটটা 7 এলো যোগের জন্য, আর মাইনাস চিহ্ন দিয়ে 9টা হলো এখানকার ইউনিট ডিজিট চলে আসছে। এখন বলো প্লাস চিহ্নের ইউনিট ডিজিটটা 7 কম, মাইনাস চিহ্নের ইউনিট ডিজিট 9 বেশি, তাহলে বিয়োগ করার সময় আমরা কী বলবো, 9 আছে কত দিলে 17, 8 দিলে 17 ইউনিট ডিজিট, তাহলে ইউনিট ডিজিটটা কত হবে, 8 8 হবে অ্যান্সার। বুঝা গেল? এখন আমরা ফ্যাক্টরিয়ালের কনসেপ্টটা বুঝে নেব। ফ্যাক্টরিয়াল জিনিসটা কি, আমরা জানি n ফ্যাক্টরিয়াল মানে হলো n থেকে শুরু করে আস্তে আস্তে কমতে কমতে n-1, n-2, এরকম গুণ হতে 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 শেষ পর্যন্ত গিয়ে 2 × 1, মানে যে কোনো সংখ্যা সেই সংখ্যা থেকে শুরু করে কমে কমে সেই সংখ্যাগুলো গুণফল আকারে 1 পর্যন্ত লিখে যায় হলো ওটা ফ্যাক্টরিয়াল। তাহলে আমরা এটা কিরমভাবে লিখতে পারি, n ফ্যাক্টরিয়াল মানে হলো প্রথমে n লিখলাম, তাহলে n থেকে কমে কমে, তাহলে তারপরের সংখ্যাটা কী হবে, n-1, আমি আর লিখলাম না, ওখানে n-1 ফ্যাক্টরিয়াল দিয়ে দিতে পারি। ঠিক একইভাবে আমরা এগুলো মনে রাখবো, 0 ফ্যাক্টরিয়াল মানে কিন্তু 1, 2 ফ্যাক্টরিয়াল মানে কত হবে, তাহলে 2 ফ্যাক্টরিয়াল মানে হবে 2 × 1 মানে 2, 3 ফ্যাক্টরিয়াল মানে কত হবে, এখানে 3 × 2 × 1, 3 মানে 6, 4 ফ্যাক্টরিয়াল মানে কত হবে, এখানে 4 ফ্যাক্টরিয়াল মানে মনে রাখবো 4 × 3 × 2 × 1, তাহলে 4 3 12, 12 2 24, 5 ফ্যাক্টরিয়াল মানে কত হবে, এরকমভাবে 5 × 4 × 3 × 2 × 1, তাহলে 5 আর 2 5 2 10, 4 3 12, 120। একটা জিনিস এখানে মনে রাখবে, স্টার চিহ্ন দিয়ে রাখছি, আমাদের এই ফ্যাক্টরিয়াল দিয়ে মাঝে মাঝে ইউনিট ডিজিট বার করতে বলবে, সেক্ষেত্রে লক্ষ্য করো 5 ফ্যাক্টরিয়াল থেকেই ইউনিট ডিজিটে 0 চলে আসছে, এটা মনে রাখতে হবে। তাহলে 5 ফ্যাক্টরিয়াল থেকে ইউনিট ডিজিট কত চলে আসছে, 0 চলে আসছে, এটুকু আমরা মনে রাখবো। এবার আমরা 6 ফ্যাক্টরিয়াল কত হবে বের করে নেব। 6 ফ্যাক্টরিয়াল দেখো
তাহলে 6 গুণ 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1, নিশ্চয়ই 5 ফ্যাক্টরিয়ালের সঙ্গে যেটা ছিল তার সঙ্গে 6 গুণ করতে হবে, তাহলে 6 বার 72, 720। একইভাবে 7 ফ্যাক্টরিয়াল কত হবে তাহলে, নিশ্চয়ই 7 গুণ করতে হবে এর সঙ্গে, 7 গুণ 6 গুণ 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1, এর সঙ্গে 7 গুণ করো, 7 শূন্য শূন্য, 7 দুগুণে 14, 4 হাতে রইল 1, 7 7 29 50। একটা জিনিস খেয়াল করো, এটাও মনে রাখবে স্টার চিহ্ন দিয়ে, 6 ফ্যাক্টরিয়াল যখন ছিল তখন 3 ডিজিট নাম্বার ছিল, আর যখনই আমি 7 ফ্যাক্টরিয়াল আসলাম তখন 7 ফ্যাক্টরিয়ালের সঙ্গে সঙ্গে কী হলো, 4 ডিজিট নাম্বার চলে আসলো। এই জিনিসগুলো একটু মনে রাখবো। কী মনে রাখবো, n ফ্যাক্টরিয়াল মানে হলো n থেকে শুরু হয়ে কমে 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 1 পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল। n মাইনাস 1 ফ্যাক্টরিয়ালকে যে কোনো মানে ইন জেনারেল n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল মানে হলো n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল। 0 ফ্যাক্টরিয়াল ভ্যালু হলো 1, আর বাকিগুলো এরকম করে আছে। 5 ফ্যাক্টরিয়াল থেকে শুরু করলে 5 ফ্যাক্টরিয়াল থেকেই ইউনিট ডিজিট 0 চলে আসে, তাহলে প্রত্যেকটার মধ্যে ইউনিট ডিজিট 0 আসবে। দেখো 5 ফ্যাক্টরিয়ালে যদি 0 আসে, 6 ফ্যাক্টরিয়ালে 0 আসবে, 7 ফ্যাক্টরিয়াল মানে 5 ফ্যাক্টরিয়ালের পর থেকে যে কোনো ফ্যাক্টরিয়ালে ইউনিট ডিজিট কত আসবে, 0। এই জন্য 5 ফ্যাক্টরিয়াল গুরুত্বপূর্ণ। আচ্ছা, 6 ফ্যাক্টরিয়ালই একমাত্র ইউনিট ডিজিট, 6 ফ্যাক্টরিয়ালে একমাত্র যেটা হয় আর কি সেটা হলো 3 ডিজিট নাম্বার থাকে। 7 ফ্যাক্টরিয়াল থেকে সেটা 4 ডিজিট নাম্বারে কনভার্ট হয়ে যায়। এই কয়েকটা জিনিস একটু মনে রাখতে হবে। মানে দেওয়া আছে if a ফ্যাক্টরিয়াল প্লাস b ফ্যাক্টরিয়াল প্লাস c ফ্যাক্টরিয়াল প্লাস d ফ্যাক্টরিয়াল প্লাস e ফ্যাক্টরিয়াল is a 3 digit number, find the maximum value of e। মানে আমাকে e ভ্যালুটা ম্যাক্সিমাম করতে হবে। যদি e ভ্যালু ম্যাক্সিমাম করতে হয় তাহলে পুরো সংখ্যামালাটার মধ্যে সবার ভ্যালু কম, সবার সব থেকে মিনিমাম ভ্যালু নেবো, মানে সবার ভ্যালু কম নেব, সব থেকে কম করে নেবো, তাহলে এর ভ্যালু সব থেকে বেশি হবে। এবার লক্ষ্য করো, আমরা ফ্যাক্টরিয়ালের জিনিসটা পড়ার সময় জানলাম কি, যে 6 ফ্যাক্টরিয়ালে গেলে 3 ডিজিট থাকে, আর 7 ফ্যাক্টরিয়াল থেকে কী হয়, 4 ডিজিট সংখ্যা চলে আসে। 6 ফ্যাক্টরিয়ালে কী বলেছিলাম, 6 গুণ 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1, তাহলে 5 2 10, 4 3 12, 6 12 72, 720 বলেছিলাম। 720 আমাকে এখানে কী বলে দেওয়া আছে, যে 3 ডিজিট নাম্বার করতে হবে। তাহলে 3 ডিজিট নাম্বার যদি করতে হয় তাহলে আমি এটাকে কী করতে পারবো, এটাকে যদি ম্যাক্সিমাম করতে হয়, বলছে যে এত ইসের 3 ডিজিট নাম্বার, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ ই। আর ই ভ্যালু ম্যাক্সিমাম কত হতে পারে, ই ভ্যালু ম্যাক্সিমাম হতে পারে 720। তাহলে ইর ভ্যালু যদি এখানে ই টোটালটা ভ্যালু যদি ফ্যাক্টরিয়াল ভ্যালু যদি 720 হয়, তাহলে ইর ভ্যালু কত নিতে হবে, আমার ই ভ্যালু নিতে হবে 6। তাহলে এগুলো ভ্যালু কত করে নিতে হবে তখন, মিনিমাম এগুলো ভ্যালু মিনিমাম যদি নিই তাহলে 1 1 1 1 করে মিনিমাম করে নেব। মানে বোঝা গেল, বলছে যে ই এত হিসেবে 3 ডিজিট নাম্বার, তো এটাকে যদি 3 ডিজিট নাম্বার হতে হয়, মানে পুরো সংখ্যাটার মান যদি 3 ডিজিট হয়, তাহলে আমাকে ম্যাক্সিমাম ভ্যালু ই সব থেকে বড় মান কত নেওয়া যেতে পারে। তাহলে ইর ভ্যালু কি 6 ফ্যাক্টরিয়াল থেকে বেশি নেওয়া সম্ভব? মানে বলতে চাইছি 6 ফ্যাক্টরিয়ালের বেশি যদি 7 ফ্যাক্টরিয়াল নিই তাহলে পুরো সংখ্যা মান তো 4 ডিজিট হয়ে যাবে, তাহলে আমাকে 4 ডিজিট নেওয়া যাবে না। তাহলে ই সব থেকে বড় মান 6 ফ্যাক্টরিয়াল হতে পারে। এবার 720 যদি ইর মান হয়, তাহলে ই ফ্যাক্টরিয়ালের ভ্যালু যদি 720 হয়, তুমি এ ফ্যাক্টরিয়াল বি ফ্যাক্টরিয়াল প্লাস সি ফ্যাক্টরিয়াল প্লাস ডি ফ্যাক্টরিয়াল এদের ভ্যালু এমনভাবে নাও যাতে করে যোগ করার পরে এদের ভ্যালু যোগ করার পরে 1000-এর থেকে কম হয়, মানে সব থেকে বড় 999 হতে পারে, তবে 3 ডিজিট রাখবে। এখন এ বি সি ডি এর মান কী হবে সেটা নিয়ে মাথা আমাদের বলেনি, আমাদের বলেছে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ ই। তাহলে ইর ম্যাক্সিমাম ভ্যালু কত হবে, ইর ম্যাক্সিমাম ভ্যালু 6 হবে। হয়ে গেল। ঠিক একইভাবে লক্ষ্য করো, ফাইন্ড দ্য ইউনিট ডিজিট অফ 1 ফ্যাক্টরিয়াল প্লাস 2 ফ্যাক্টরিয়াল প্লাস 3 ফ্যাক্টরিয়াল প্লাস 4 ফ্যাক্টরিয়াল করে ডট করে 50 পর্যন্ত গিয়েছে। কিছুক্ষণ আগে আমি স্টার চিহ্ন দিয়ে মনে রাখতে বলেছিলাম যে 5 ফ্যাক্টরিয়ালের পর থেকে 5 ফ্যাক্টরিয়াল মানে কত হয়েছিল 120, এগুলো মুখস্থ রাখবে। 5 ফ্যাক্টরিয়াল মানে কত হয়েছিল 120। যদি 5 ফ্যাক্টরিয়ালের মান 120 হয়, 5 ফ্যাক্টরিয়ালে ইউনিট ডিজিট থাকলে কত 0। 5 ফ্যাক্টরিয়ালের পরে সব ফ্যাক্টরিয়ালের মধ্যে ইউনিট ডিজিট কত আসবে 0 আসবে, 7 6 7 8 9 10 সবগুলো ইউনিট ডিজিট কত আসবে 0 আসবে। তাহলে আমার 5-এর পর থেকে ইভেন 5 থেকে ইউনিট ডিজিট কত হবে সেটা দেওয়ার দরকার নেই, তাহলে আমাকে দেখতে হবে 1 থেকে 4 পর্যন্ত দেখতে হবে। মানে 1-এর ফ্যাক্টরিয়াল মানে এর ইউনিট ডিজিট হবে 1, 2-এর ফ্যাক্টরিয়াল মানে 2 1 কে 2 ইউনিট ডিজিট হবে 2, 3-এর ফ্যাক্টরিয়াল মানে 3 গুণে 6 ইউনিট ডিজিট হবে 6, 4-এর ফ্যাক্টরিয়াল মানে তাহলে 4 মানে কি হবে 4 ইনটু 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1, 4 থেকে 12 12 24, 24 মানে 6 ফ্যাক্টরিয়াল শেষ জুড়ে 1 এই 4, 3 মানে 6 4 24 মানে 4, তাহলে 6 4 10 দিয়ে 12 1 13 ইউনিট ডিজিট হচ্ছে 3, কোথায় 3 আছে হয়ে গেল। দেখো এখানে একটা খুব সুন্দর অঙ্ক দেওয়া আছে, ফাইন্ড দ্য ইউনিট ডিজিট অফ
1 factorial to the power 87, 2 factorial to the power 86, 3 factorial to the 85, 4 factorial to the power 84, টোটাল করে 87 factorial to the power 1। আচ্ছা, আমরা পাওয়ার নিয়ে মাথা ঘামাবো না। আমরা কিছুক্ষণ আগে কি শিখলাম? 5 ফ্যাক্টরিয়াল মানে কত হয়েছিল? 5 ফ্যাক্টরিয়াল মানে 120। তখন আমরা বলেছিলাম 5 ফ্যাক্টরিয়াল থেকে যদি 120 মানে ইউনিট ডিজিট যদি 0 আসে, 5 ফ্যাক্টরিয়াল থেকে যত নিচে ফ্যাক্টরিয়াল আসবে প্রত্যেকে ইউনিট ডিজিট কী হবে? 0 আসবে। আর আমাদের ইউনিট ডিজিট নিয়ে কাজ, যেহেতু ইউনিট ডিজিট নিয়ে কাজ, তাহলে বড় সংখ্যা থেকে ঘাবড়াবো না। তাহলে আমাদের এই 1 থেকে 4 পর্যন্ত একটু ক্যালকুলেশন করতে হবে। 1 ফ্যাক্টরিয়াল মানে 1, 1-এর পাওয়ার যাই বসুক না কেন তাহলে সেক্ষেত্রে ইউনিট ডিজিট 1 হবে। 2 ফ্যাক্টরিয়াল মানে 2, তাহলে 2 এর পাওয়ারটা কি বলেছিলাম? 2 এর পাওয়ার ইভেন আর অডের উপর নির্ভর করে। তাহলে 2 যেটা বলেছিলাম 2, 3, 7, 8 এর ক্ষেত্রে যে নিয়মটা বলেছিলাম, সাইক্লিকসিটি যেটা হয়, সাইক্লিকসিটিটা কি করতে হয়? n দিয়ে, n মানে যেটা থাকে n উপরে তাকে 4 দিয়ে ভাগ করতে হয়। সাইক্লিকসিটি যেহেতু 4, তাহলে 86 যেটা রয়েছে একে কি করতে হবে? 4 দিয়ে ভাগ করতে হবে। 4 দিয়ে ভাগ করলে কি হবে বলো? 4 দিয়ে ভাগ করলে 4 দুগুণে 8, 6 না হলে 4 1-কে 4, তাহলে ভাগশেষ হলো 2। তাহলে 2 এর পাওয়ার 2 হবে রিমাইন্ডার, মানে 2 এর পাওয়ার 2 হবে, এর ইউনিট ডিজিট নাম্বারটা চলে আসবে, ওখান থেকে ইউনিট ডিজিট নাম্বারটা পেয়ে যাবো। ঠিক একই হবে 3 মানে কি? 3 এর ফ্যাক্টরিয়াল মানে 6, তাহলে 6 এর পাওয়ার যাই হোক না কেন তাহলে ইউনিট ডিজিট সবসময় 6 হয়। 4 মানে কি? 4 6 24, 4 ফ্যাক্টরিয়াল মানে বলেছিলাম 4 × 3 × 2 × 1, 3 4 12 12 2 24, 24 মানে সেই ডিজিট কত থাকে? 4। এখন 4 আর 9 এর ক্ষেত্রে বলেছিলাম 4 এর পাওয়ার যদি 1 হয় মানে অড হয় সেক্ষেত্রে একটা হয়, আর 4 এর পাওয়ার যদি ইভেন হয় তাহলে 4 4 16 মানে 6, সেই ডিজিট থাকে 6। তাহলে এখানে 4 এর পাওয়ার যেহেতু 24 মানে 4, 4 এর পাওয়ার যেহেতু ইভেন আছে তাহলে ইউনিট ডিজিট নিশ্চয়ই হবে 6 বসে গেল। এখন 2 এর স্কোয়ার মানে এখানে ইউনিট ডিজিট 1 রইলো, এখানে 2 এর স্কোয়ার মানে ইউনিট ডিজিট 4 আসলো, এখানে ইউনিট ডিজিট 6 চলে আসলো, এখানে ইউনিট ডিজিট 6 চলে আসলো, 6 6 12, 12 4 16, 16 1-কে 17, আর ইউনিট ডিজিট 7 চলে আসবে, 7 অ্যান্সার। দেখো এখানে দেওয়া আছে একইভাবে ফাইন্ড দ্য ইউনিট ডিজিট অফ 888 টু দি পাওয়ার 9235, 222 টু দি পাওয়ার 9235 ফ্যাক্টরিয়াল, একইভাবে 666 টু দি পাওয়ার 2959 ফ্যাক্টরিয়াল, 999 টু দি পাওয়ার 9999 ফ্যাক্টরিয়াল। আচ্ছা আমরা জানি, দেখো তো এখানে যদি আমরা 5-এর পরে যে কোনো ফ্যাক্টরিয়াল নিই, ধরো 5 ফ্যাক্টরিয়াল, 5 ফ্যাক্টরিয়াল মানে কি? তার মধ্যে 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1, তারপরে 5 ফ্যাক্টরিয়ালের মধ্যে 4 রয়েছে, তাহলে 5-এর পরে যে কোনো ফ্যাক্টরিয়াল মানে 4 ফ্যাক্টরিয়ালের পরে 4 ফ্যাক্টরিয়াল যদি নিই, 4 ফ্যাক্টরিয়াল মানে কি? 4 গুণ 3 গুণ 2 গুণ 1, 4 ফ্যাক্টরিয়ালের পরে যে কোনো ফ্যাক্টরিয়াল নিই না কেন সবার মধ্যে 4 সংখ্যাটা লুকিয়ে আছে, তাই না? সবার মধ্যে 4 সংখ্যাটা লুকিয়ে থাকবে। তাহলে এই এত বড় ফ্যাক্টরিয়াল এর মধ্যে নিশ্চয়ই 4 সংখ্যাটা লুকিয়ে রয়েছে। তাহলে আমাদের নিয়ম কি বলেছিলাম? 2 3 7 8, এই সংখ্যাগুলো স্পেশাল কেস বলেছিলাম, 2 3 7 8। এর জন্য আলাদা একটা নিয়ম, পাওয়ার থাকে n, nটা কি করতে হয়? 4 দিয়ে ভাগ করতে হয়। তাহলে এখানে শেষ ডিজিট রয়েছে 8, আর তার আবার একটা বড় সংখ্যা রয়েছে যার মধ্যে 4 লুকিয়ে রয়েছে, তাহলে 4 লুকিয়ে রাখা মানে কি? এই nটা 4 দিয়ে ডিভাইজেবল, nটাকে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে পুরোপুরি ডিভাইজেবল, কিন্তু খুব সাবধান বলেছিলাম ডিভাইজেবল হলেও রিমাইন্ডার কত হবে? 4 হবে। তাহলে এই প্রথম সংখ্যাটার জন্য ইউনিট ডিজিট কত আসবে? ইউনিট ডিজিট হবে 8 টু দি পাওয়ার 4। দ্বিতীয়টা দেখো 2 3 7 8, ফের 2 রয়েছে, তাহলে এই বড় সংখ্যাটা 4 দিয়ে ডিভাইজেবল, তার মানে 2 এর পাওয়ার কি হবে? 4। ঠিক একইভাবে 6 এর পাওয়ার যাই হোক না কেন সেটা সবসময় ইউনিট ডিজিট 6 হয়। 9 এর ক্ষেত্রে কি বলেছিলাম? দেখো এই যে সংখ্যাটা যেটা দেওয়া রয়েছে আমি বলেছিলাম যে 5 ফ্যাক্টরিয়ালের পরে যে কোনো ফ্যাক্টরিয়াল নাও, 5 ফ্যাক্টরিয়ালের পরে যে কোনো ফ্যাক্টরিয়াল নাও সবার ইউনিট ডিজিট কি আসবে? 0 আসবে। আর কোনো সংখ্যা আসে যে একদম প্রথমে বলেছিলাম 0 2 4 6 8 থাকলে সেই সংখ্যাটাকে অবশ্যই 2 দিয়ে বিভাজ্য করা যাবে, তার মানে সেটা কি সংখ্যা? তার মানে সেটা হলো জোড় সংখ্যা, মানে ইভেন সংখ্যা। আর ইভেন সংখ্যা যদি হয়, 9 এর ক্ষেত্রে কি বলেছিলাম? 9 এর ক্ষেত্রে বলেছিলাম 9 এর পাওয়ার যদি 1 হয় তাহলে 9 1-কে 9 হয়, আর 9 এর পাওয়ার যদি 2 হয় তাহলে ইউনিট ডিজিটটা হয় 81 মানে 1 হয়। তাহলে সেক্ষেত্রে এই যেটা ইভেন সংখ্যা চলে আসছে, 9 এর পাওয়ার ইভেন, 9 এর পাওয়ার ইভেন মানে ইউনিট ডিজিট কত আসবে? 1 আসবে। এবার 8 এর ব্যাপারটা ভালো করে বোঝো, 8-কে 2 গুণ করো, 8 8 64 মানে 4, 4-কে 8 দিয়ে গুণ 4 আসলে 32, 2 32, 2 2-কে 8 দিয়ে গুণ করো, 8 মানে 16, তারপরে সেই ডিজিট কত আসলো? 6। 2-কে ভাবো, 2 2 মানে 4, তাহলে 4 2 মানে 8, 8 2 মানে 16, 16 হচ্ছে 16 মানে লাস্ট ডিজিট কত হচ্ছে? 6, এর ডিজিট ছিল লাস্ট ডিজিট 6, এর ইউনিট ডিজিট ছিল 1, তাহলে কি হলো? 6 6 12 6 18,
একে 19, তাহলে লাস্ট ডিজিট আসলে 9, 9 কোথায় উত্তর আছে 9। আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।